লাস্ট ক্লাসে ক্যাপিটাল গেনের বড় কোশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, ঠিক আছে? বড় কোশ্চেন, লং কোশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, ঠিক আছে? বোঝানো হয়েছে? এবার আজকে আমরা কি করবো, শর্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, কারণ এখানে শর্ট কোশ্চেন আসে বেশ ভালো, কারণ এই চ্যাপ্টারে 10 মার্কস আছে, এই চ্যাপ্টারে না 10 মার্কস আছে, জানিস তো 10 মার্কস কেমন? 4 নম্বর একটা বড় কোশ্চেন লিখতে হবে আর 6 নম্বর শর্ট কোশ্চেন লিখতে হবে, এমসিকিউ এসিকিউ মিলিয়ে 6, এমসিকিউ আর এসিকিউ মিলিয়ে 6 আসবে। তুই ভালো করে এসিকিউ পড়া থাকলে এমসিকিউ ইজিলি লিখতে পারবি, আবার এমসিকিউ পড়া থাকলে এসিকিউ লেখা যায়। প্রথম কোশ্চেন হচ্ছে কি বলতো, আমি ইংলিশ বেঙ্গলি দুটোই মিন করে বলে দিচ্ছি। বলছে হোয়াট ইউ মিন বাই ক্যাপিটাল গেইন, বলছে ক্যাপিটাল গেইন কাকে বলে? আরে কিছুই না, পড়তে হবে না, কি লেখা আছে, ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি কোনো লাভ হয় তাকে বলে ক্যাপিটাল গেইন, সোজা সাপটা হিসাব। ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় তাকে বলে ক্যাপিটাল গেইন। দেখ কি লেখা আছে ইংলিশটা, বলছে অ্যাকর্ডিং টু সেকশন 45 সাবসেকশন 1, অ্যাকর্ডিং টু সেকশন 45 সাবসেকশন 1 মানে 45 নম্বর ধারার 1 নম্বর উপধারায় অফ দ্য ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আমরা ইন্ডিয়ান ইনকাম ট্যাক্সই করছি, এই ধারায় কি বলা আছে, এনি প্রফিট অর গেইন অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট শ্যাল বি চার্জেবল টু ইনকাম ট্যাক্স আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ দ্য ট্রান্সফার টেক প্লেস। মানে মানে একটু নর্মাল ল্যাঙ্গুয়েজ, একটু লেমেন ল্যাঙ্গুয়েজে বলেছে, মানে আমাদের ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্টের 1 নম্বর ধারায় কি বলেছে, ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো লাভ হয়, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট হয়, তখনই তাকে বলা হয় ক্যাপিটাল গেইন। তুই দেখ তোর বাংলা বইতে কি লেখা আছে, লিখেছে মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে, দেখ নিচে আমি বলছি, তোদের বাংলা বইতেও লেখা আছে, বাংলা বইটা বলছি, বাংলা বইতে কি লেখা আছে, এই যে বলছে মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে, বললাম না ক্যাপিটাল, মূলধনী সম্পত্তি মানে কি, ক্যাপিটাল অ্যাসেট, হস্তান্তর মানে ট্রান্সফার, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করার ফলে যে মুনাফা বা লাভ হয়, ঠিক আছে, যে মুনাফা বা লাভ হয়, যে প্রফিটটা হয়, ঠিক আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টে, সেটাই হচ্ছে ক্যাপিটাল। আমি কি বললাম প্রথমে, আমি কি বললাম, মোট কথা ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো লাভ হয় তাকে বলে ক্যাপিটাল গেইন। তুই যদি মনে রাখতে নাও পারিস এইটুকু লিখলো নাম্বার পেয়ে যাবি। ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো লাভ হয় বা প্রফিট হয় তখন তাকে বলা হয় ক্যাপিটাল গেইন। তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারলি, মনে থাকবে তো, মূলধনী লাভ কি বললাম, বল মূলধন ক্যাপিটাল গেইন কাকে বলে, কি বললাম, ক্যাপিটাল গেইন কাকে বলে, ক্যাপিটাল অ্যাসেট, ইংলিশ টার্মটাই মনে রাখ, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট হয় তাকে বলে ক্যাপিটাল গেইন। এবার তুই যখন বই পড়বি তখন তুই সেকশনটা চলে আসবি, বুঝতে পারলি তো? 2 নম্বর কোশ্চেন, প্রতিটা কোশ্চেন পড়িয়ে দেবো। বলছে কি, গিভ টু এক্সাম্পল অফ ক্যাপিটাল অ্যাসেট, পড়তে হবে না, অ্যান্সার দেখতে হবে না, অ্যান্সার না দেখে বল, আগের দিন পড়েছিলাম তো, ক্যাপিটাল অ্যাসেটের দুটো উদাহরণ দাও। কি বলেছিলাম মনে পড়ছে, ক্যাপিটাল অ্যাসেটের দুটো উদাহরণ দাও, মনে করে বলতে পারবি, বল। অনেক উদাহরণ পড়েছিলাম ক্যাপিটাল অ্যাসেটের উদাহরণ। আরে অর্নামেন্টস, অর্নামেন্টস তো ক্যাপিটাল অ্যাসেট, শেয়ার ক্যাপিটাল অ্যাসেট, এগুলো সব ক্যাপিটাল অ্যাসেট, কি বলেছিলাম, সব বলেছিলাম, অর্নামেন্টস মানে অলংকার। এখানে তো বইতে লেখা আছে অনেক কিছু, বইয়ের লেখা বাদ দে না, তুই আগে নর্মাল ভাব না, তুই কি পড়েছিস, এখানের লেখাই লিখতে হবে কোনো কথা নেই, তুই জানিস এরকম ক্যাপিটালের নাম লিখলেই হবে। এখানে যে শর্ট কোশ্চেন, এখানে দুটো পয়েন্ট লেখা আছে, কি লেখা, গুডউইল অফ বিজনেস, বিজনেসের গুডউইল এটা একটা ক্যাপিটাল অ্যাসেট, লিজ হোল্ড রাইট, কারণ এছাড়া আর নেই, আরো তো অনেক কিছু ছিল, আরো অনেক কিছু ছিল। রুট পারমিট কি বলেছিলাম না, রুট পারমিট, একটা ধর দমদম রোডে একটা অটো নামাতে গেলে কত, অটোর খরচা কত, হয়তো 1 লাখ টাকা লাগবে, কিন্তু রুট পারমিট লাগবে 20 লাখ 30 লাখ টাকা লাগবে, তো এটা ক্যাপিটাল অ্যাসেট না, এটা তো ক্যাপিটাল অ্যাসেট। তা শহরাঞ্চলের জমি, আরবান ল্যান্ড, শহরাঞ্চলের যে জমি ওটা ক্যাপিটাল অ্যাসেট, অর্নামেন্টস ক্যাপিটাল অ্যাসেটস, ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট, রেসিডেন্সিয়াল হাউস ক্যাপিটাল অ্যাসেটস, সব তো বলেছিলাম, কত কিছু বলেছিলাম ক্যাপিটাল অ্যাসেট। তো সবসময় তোকে মুখস্থ করতে হবে না, তুই তোর নিজের মতন তুই পড়েছিস, ওখান থেকে মাথায় রেখে বলতে পারলেই হলো। মানে তুই শর্ট কোশ্চেনে যে দুটো পয়েন্ট লেখা আছে এই দুটো পয়েন্টই বলতে হবে, কোনো কথা নেই, তুই যে কোনো দুটো পয়েন্ট বলতে পারিস, ক্যাপিটাল অ্যাসেট হলেই হলো। তাহলে কি বলেছে এখানে, মেনশন গিভ টু এক্সাম্পল অফ ক্যাপিটাল অ্যাসেট, এখানে কি লিখেছে, এখানে লিখেছে লিজ হোল্ড রাইট, আর একটা লেখা আছে গুডউইল অফ দ্য বিজনেস, এখন বলেছে আমার এই দুটো মনে নেই, তুই কি ছেড়ে দিবি, দুটো মনে নেই মানে, তুই রুট পারমিট লিখবি একটা, অর্নামেন্টস বললাম একটা, তাই না, জুয়েলারি, যেটা অর্নামেন্টস মানে কি, জুয়েলারি, জুয়েলারি তো অবশ্যই ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে, তো বোঝা গেল দুটো পয়েন্ট। তারপর বলেছে কি, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, এখানে নোট পড়বি পরে, আগে আমি কি বলেছিলাম আগের দিন, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি কাকে বলে, কি বলেছিলাম, দেখ আমরা বুঝেছিলাম একটা কথা, আমাদের মেয়াদটা কি হয় না, 3টে মেয়াদ হয় শিখেছিলাম, একটা 1 বছর 2 বছর 3 বছর, কি বলেছিলাম, 1 বছর 2 বছর 3 বছর। এই দেখ আমি তোকে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, এ তো বইয়ের লেখা বাদ দে, বইয়ে তো অনেক কিছুই লেখা থাকে।
বইয়ে তো অনেক কিছু লেখা থাকে, এটা আমি বুঝিয়েছিলাম। একটা হয় 1 বছর, একটা হয় 2 বছর, একটা হয় 3 বছর। 1 বছর কাদের জন্য ছিল মনে পড়ে? একটা ছিল লিস্টেড কোম্পানির শেয়ারস, একটা ছিল লিস্টেড কোম্পানির শেয়ার, একটা ছিল লিস্টেড কোম্পানির ডিবেঞ্চার। আরো ছিল, আরো ছিল লিস্টেড কোম্পানির শেয়ার ছিল, লিস্টেড কোম্পানির ডিবেঞ্চার ছিল, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড আর জিরো কুপন বন্ড। মনে কর দেখ, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড আর জিরো কুপন বন্ড, এইগুলো ছিল 1 বছর। 2 বছর কি কি ছিল? ল্যান্ড, মনে পড়ছে? ল্যান্ড। আর কি ছিল বল? রেসিডেন্সিয়াল হাউস। আর রেসিডেন্সিয়াল হাউসের মধ্যে তো তুই বিল্ডিং ফেলে দিতে পারিস, ঠিক আছে তো? তারপর যে আনলিস্টেড কোম্পানির শেয়ার, কি লিখলাম? আনলিস্টেড, যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেট লিস্টিং করা নেই, আনলিস্টেড কোম্পানিতে। এটা পড়াতে কতগুলো কোশ্চেন কভার হয়ে গেল, অনেক কোশ্চেন কভার হয়ে গেল এই 4টা পড়া থাকলে। আনলিস্টেড কোম্পানির শেয়ার, ঠিক আছে? আমার বইয়ের মধ্যে যে বই দিই, বই 4টাও করে দিচ্ছি, আনলিস্টেড কোম্পানির শেয়ার, ঠিক আছে তো? তো হয়ে গেল এটা। আর 3 বছরে কি হয়? আদার, বাকি সব। তবু আমি কয়েকটা নাম বলে দিই। গোল্ড, আনলিস্টেড কোম্পানির ডিবেঞ্চার, হয়ে গেল। বুঝতে পারলি তো? যদি ধর আমি এক একটা করে, আমাকে যদি কেউ বলে শর্ট টার্ম কাকে বলে, লং টার্ম কাকে বলে, ওইভাবে কখনো বলতে হবে শর্ট টার্ম বা লং টার্মের প্রপার ওরকম ডেফিনেশন নেই। তোকে বলতে হবে যেমন ধর মানে কোনো কোনো কিছুতে শর্ট টার্ম বা লং টার্ম কখনো কখনো 1 বছর দিয়ে বিবেচনা করা হয়, কখনো 2 বছর, কখনো 3 বছর, ডিপেন্ড করে টপিকটা কি, অ্যাসেটটা কি, তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে তো? তো 1 বছরের কম মানে এখানে যখন না শর্ট টার্ম হবে না লং টার্ম হবে, ওটা ডিপেন্ড করে কি বলতো, হোল্ডিং পিরিয়ডের উপর। ইংলিশে একটা কথা আছে হোল্ডিং পিরিয়ড। হোল্ডিং পিরিয়ড মানে কি? আজকে ধর আমি একটা সোনার জিনিস কিনেছি, সোনার জিনিস কিনেছি, কিনে কতদিন ওই সোনাটা হোল্ড করলাম। আমি আজকে কিনলাম, কিনে কতদিন হোল্ড করলাম, হোল্ড করে তারপর কাউকে দিয়ে দিলাম, এটাকে বলে হোল্ডিং পিরিয়ড। বলছি হোল্ডিং পিরিয়ড কাকে বলে? আজকে আমি একটা ফ্ল্যাট বাড়ি কিনলাম, কিনে কতদিন হোল্ড করে অন্য কাউকে দিয়ে দিলাম। আরে অন্য কাউকে দিয়ে দিলাম মানে আমি বেচে দিলাম, বা আমার রিলেটিভ মানে আমার ধর যে বংশ পরম্পরায় যাকে বলে, আমি কাউকে দিয়ে দিলাম, যে ঠাকুরদার বাড়ি বাবা পেলো, ঠাকুরদার থেকে বাবা পেলো, বাবার থেকে ছেলে পেলো, ছেলের থেকে তার ছেলে পেলো। এইটাকে কি বলে? ট্রান্সফার। বংশ পরম্পরায় যাচ্ছে বাড়িটা। তাহলে কি হচ্ছে, কতদিন হোল্ড করলো। আজকে আমি একটা বাড়ি কিনলাম, কতদিন হোল্ড করার পর বাড়িটা অন্য কাউকে দিয়ে দিই। কারণ এখানে বারবার আমি বেচার কথা বলবো, ক্যাপিটাল গেইন এই চ্যাপ্টার না, বেচার কথাটা খুব একটা ইউজ করা হয় না। ট্রান্সফার বলে একটা কথাটা খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফার ইম্পর্টেন্ট ওয়ার্ড। তুই যখন সেল লিখিস না, যে খাওয়া থেকে নাম্বার কাটতে পারে, ট্রান্সফার কথাটা বেরি মানে খুব ইম্পর্টেন্ট টার্ম, ট্রান্সফার, ঠিক আছে তো? তাহলে কি বললাম বুঝতে পারি তো? এই ধর আজকে ধর আমি টাটা, টাটা কোম্পানি নাম তো শুনেছিস, টাটা কোম্পানি বল, রিলায়েন্স কোম্পানি, এরা হচ্ছে স্টক মার্কেটে লিস্টিং করা থাকে, এদের স্টক মার্কেট লিস্টিং করা থাকে। তাহলে আমি টাটা কোম্পানির শেয়ার কিনি, আজকে শেয়ার কিনলাম, এবং শেয়ার কেনার 1 বছরের মধ্যে যদি বেচে দিই, তাকে শর্ট টার্ম বলে। যদি 1 বছর পর বেচি, তখন তাকে লং টার্ম বলে। তাহলে লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ 1 বছর। একই রকম ভাবে লিস্টেড কোম্পানি ডিবেঞ্চার, বুঝতে পারলি ব্যাপারটা? তেমনি এই যে 2 বছর কি আছে, ল্যান্ড আছে, রেসিডেন্সিয়াল হাউস আছে, আনলিস্টেড কোম্পানি শেয়ার। কিছু এই চ্যাপ্টার না তোকে আলাদা করে খুব পড়তে হয়, তোকে বুঝতে হবে, বুঝলে লিখিয়ে দিতে পারবি, বুঝলে লিখিয়ে দিতে পারবি, কিছু নেই, মুখস্থ করার ব্যাপার নেই। এই যে আমি এখন বললাম, এরপরে যেটা লেখা আছে না, তুই লেখাটা ইজি লাগবে, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? দেখ এখানে কি লিখেছে, বলছে আ ক্যাপিটাল অ্যাসেট হুইচ ইজ নট আ শর্ট টার্ম ক্যাপিটাল। ওরা কি লিখেছে ভালো করে মন দিয়ে শুনবি। বলছে আ ক্যাপিটাল অ্যাসেট হুইচ ইজ নট শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বলছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? বলছে যেটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট নেই, ওটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এটার কি অ্যান্সার লিখবো? বলছে যেটা শর্ট টার্ম নয় সেটা লং টার্ম। আচ্ছা, আমার কাছে এই লাইনটা পড়ে আমার খুব একটা ভালো লাগলো না, এই লাইনটা পড়ে একদমই ভালো লাগলো না। যাই হোক, বলছে দ্যাট ইজ অ্যান অ্যাসেট উইল বি ট্রিটেড অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কোনো অ্যাসেটকে তুমি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হিসেবে তুমি তখনই ট্রিট করবে ইফ ইট ইজ হেল্ড বাই দ্য এসএসসি ফর মোর দ্যান 36 মান্থ। আমার কাছে এই অ্যান্সারটা খুব ভালো লাগলো না। তোরা অবশ্যই লিখবি 36 মান্থ, 24 মান্থ এন্ড 12 মান্থ। বুঝলিস কি বললাম? তুই লং টার্ম ক্যাপিটাল শুনছি 36 মান্থ, কখনো কখনো 36, কখনো 12, কখনো 24। যদি 36, 24 আর 12 এর বেশি হোল্ড করো তখন লং টার্ম, আর যদি কম হোল্ড করো তখন শর্ট টার্ম, ঠিক আছে তো? বলছে ইন দ্য কেস অফ শেয়ার, এই তো ওরা লিখেছে, এরপরে লিখেছে ইন কেস অফ দ্য শেয়ার হুইচ ইজ লিস্টেড ইন স্টক এক্সচেঞ্জ দ্য পিরিয়ড শ্যাল বি টেকেন মোর দ্যান 12 মান্থ। পড়েছিস কি বলেছে? সুন্দর করে লিখেছি, আমি যেটা আগে যেটা বোঝালাম ওটাই লিখেছে। তাহলে এর পরের কোশ্চেন আমাকে আবার পড়তে হবে না। লং টার্ম পড়ার আমরা শর্ট টার্ম আর পড়ার দরকারই নেই। শর্ট টার্ম কেন পড়তে হবে না? মানে এর কম হলে শর্ট টার্ম, একই লেখা লং টার্ম থেকে শর্ট টার্ম চালিয়ে দিবি। তুই বলি শর্ট টার্ম ক্যাপিটাল কাকে বলে? যেটা লং টার্ম নয় সেটাই শর্ট টার্ম ক্যাপিটাল। শর্ট টার্ম ক্যাপিটাল গেলে কি করতে হবে?
মানে এসএসসি কে 36 মাসের কম, 24 মাসের কম আর 12 মাসের কম হোল্ড করতে হবে। ব্যাস। নিজের মতন লিখতে পারিস, কিন্তু একবার দুবার রিড করতে হবে, রিড করে নিজে লিখতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা, জিনিসটা কি? 4 নম্বর কোশ্চেন কি বলেছে? এইগুলো আমি বাংলায় খুব একটা বেশি ফোকাস করছি, কারণ এগুলো ইংলিশ পড়তে, ইংলিশ টার্মগুলো পড়তে বেশি ইজি লাগবে। বলছে মেনশন টু কন্ডিশন when the income or gain will be charged under the capital gain, or mention two condition basis of charges of income tax under the head capital gain। মানে কোশ্চেনটা পড়েই তো কিছুই নেই কোশ্চেনের মধ্যে, বলছে যে ক্যাপিটাল গেইন, আমরা যে আমাদের যে ইনকামে তো 5টা হেড আছে, একটা প্রথম হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, তারপর হেড হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর পিজিইপি, তারপর ক্যাপিটাল গেইন, তারপর হচ্ছে আদার সোর্স। এবার হচ্ছে চার্জিং সেকশন। বলছে আমি কোনো একটা অ্যাসেট বেচে যে ক্যাপিটাল গেইনেই হেডে নেব, এটা মানে চার্জিং সেকশনটা কি বলছে? চার্জিং সেকশন 45 এ বলা আছে। চার্জিং সেকশন কি বলেছিলাম মনে আছে? ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি লাভ হয় সেটা ক্যাপিটাল গেইনে আসবে। ঠিক আছে তো? এখানে কি লিখেছে দেখ, আমরা তো পড়েছিলাম 4টে কন্ডিশন পড়েছিলাম, আমি আগের দিন বারবার করে পড়েছিলাম 4টে কন্ডিশন, আর আমি তো আজকেও যে থিওরি লিখতে দিলাম, যে বললাম পরের দিন লিখে আনবি, 4 নম্বর কোশ্চেন লিখছি, এই কোশ্চেন ক্যাপিটাল গেইনে যে চার্জিং সেকশনটা লিখে আনতে হবে। আমি বলেছিলাম লিখে আনতে বলেছি, পরের দিন হয়তো লিখে আনবি। বলছে কি গেইন অ্যারাইজেস ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল। আমি বললাম না, ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো গেইন হয় বা লাভ হয়, সেটা চলে আসবে চার্জিং সেকশন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 4টে পয়েন্ট তোকে বাড়িতে লিখতে বলেছি, 4টে বড় কোশ্চেনে 4টে পয়েন্ট লিখতে হবে। এখানে শর্ট কোশ্চেন 2টো পয়েন্ট দিয়েছে, তো ব্যাস একসঙ্গে দেখ শর্ট বড় দুটো হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? দ্য গেইন অ্যারাইজেস ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। ও, এই যে তুই যে ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফার করবি, কবে ট্রান্সফার করতে হবে? প্রিভিয়াস ইয়ারে। টার্মটা মাথায় রাখবে, প্রিভিয়াস ইয়ারে ট্রান্সফার করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? 2টো পয়েন্ট তো বলেই দিলাম। কি বললাম? ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো গেইন হয়, ঠিক আছে, সেটা আসবে 1 নম্বর। আর 2 নম্বর, এই ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফার করতে হবে কবে? প্রিভিয়াস ইয়ারে। আজকে ধর আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, তুই একটা ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করেছিস 20-21-এ, সেটা কি এই বছর ট্যাক্সেবল হবে? না, এই বছর হবে না। বুঝতে পারলি তো? প্রিভিয়াস ইয়ারই হতে হবে। ব্যাস 2টো পয়েন্ট হয়ে গেল। সিম্পল জিনিসটা, একদম সিম্পল জিনিস। তারা বলছে কি, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল অ্যাসেট? ওই দেখ, ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? আগের দিন ক্যাপিটাল অ্যাসেট আমি 8 ঘন্টা ধরে বলেছিলাম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, 8 ঘন্টা ধরে বলেছিলাম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে। আমি বলেছিলাম যখনই তোকে ট্যাক্সের ডেফিনিশন লিখতে বলবে, তখন বলতে হবে ক্যাপিটাল অ্যাসেট জিনিসটা কি, তোকে সর্বপ্রথম লিখতে হবে। তারপর লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট মধ্যে কি আসে আর কি আসে না। কোন কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলে, কোন কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলে না, বলেছিলাম এটা। তাহলে যখনই যেখানে লিখেছে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, তুই কি লিখেছে? ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়? প্রপার্টি অফ এনি কাইন্ড। প্রপার্টি, ক্যাপিটাল অ্যাসেট বলতে কাকে বোঝানো হয়? প্রপার্টিকে বোঝানো হয়। অফ এনি কাইন্ড, যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে, যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে। প্রপার্টি মানে নিশ্চয়ই জানিস প্রপার্টি কাকে বলে। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেট বলতে প্রপার্টিকে বোঝায়, যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে, যেই প্রপার্টি হেল্ড বাই এসএসসি। এসএসসি কাকে বলে? আমি একটা এসএসসি, আমি একজন এসএসসি, অর্থাৎ যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকে বলা হয় এসএসসি। ঠিক আছে তো? এটা ইংলিশে পড়াচ্ছি, কারো যে ইংলিশ পড়ে প্রতিটা লাইনের মানে বুঝিয়ে দিচ্ছি, আর যারা বাংলায় পড়ছি যদি ইংলিশ বুঝতে অসুবিধা আমাকে বলবি, আমি বাংলাগুলো সঙ্গে সঙ্গে বলে দেবো, কোনো সমস্যা নেই, কোনো রকমের কোনো সমস্যা নেই, বাংলাও বলে দেবো। ঠিক আছে তো? কিন্তু আমার মতে বলে ইংলিশটা পড়া থাকলে তুই বাংলাটা তুই বুঝতে পারবি, কিন্তু বাংলা পড়া থাকলে ইংলিশ বুঝতে পারবি না। তাহলে কি বলছে এখানে? ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়? প্রপার্টি। কি লেখা আছে দেখ, বলছে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়? ক্যাপিটাল অ্যাসেট বলতে প্রপার্টিকে বোঝায়। প্রপার্টি বলতে যে কোনো ধরনের প্রপার্টি, প্রপার্টি বলতে যে কোনো ধরনের প্রপার্টি। ঠিক আছে তো? হেল্ড বাই এসএসসি, এই প্রপার্টি কে হেল্ড করবে? আজকে ধর আমার বাড়ি আছে, ভালো করে শোন, আজকে আমার এই বাড়িটা ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, আজকে ধর এই বাড়িটা বেচে দিই, এই বাড়িটা বেচে দিলে তো ক্যাপিটাল গেইন ট্যাক্সেবল হবে। কার ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে? এই বাড়িটার মালিক। তো বাড়িটা তো যদি আমার হয় তাহলে আমি, এই জন্য অ্যাসেসের কথা বলেছে। বলছে ক্যাপিটাল অ্যাসেট মিনস প্রপার্টি। ক্যাপিটাল অ্যাসেট বলতে প্রপার্টিকে বোঝায়, যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে, হেল্ড বাই এসএসসি। এসএসসি কে এই প্রপার্টিটাকে হোল্ড করতে হবে, হোল্ড করতে হবে। ঠিক আছে? হুয়েদার অর নট কানেক্টেড উইথ হিজ বিজনেস আর প্রফেশন, সেটা বিজনেস আর প্রফেশনের সঙ্গে কানেক্ট হোক বা না হোক, কানেক্ট হোক বা না হোক, ব্যাস হয়েছে। এটাই লেখা আছে। তোর বইতে লিখেছে মূলধনী সম্পত্তি কাকে বলে? বলছে নির্ধারীর অধীনে থাকা। নির্ধারী মানে কি? ইংরেজি কি বলে নির্ধারীকে? এসএসসি। এসএসসির অধীনে থাকা সমস্ত সম্পত্তি, বললাম না, নির্ধারীর অধীনে থাকা সমস্ত সম্পত্তি, সেটা কার বা ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত হোক বা না। তাহলে আমার মনে হয় ইংলিশটা বেশি ভেরি ইজি। ক্যাপিটাল বলতে কি বোঝায়? প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি এনি কাইন্ড। ক্যাপিটাল বলতে কি বোঝায়? প্রপার্টিকে বোঝায়, সেটা যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে। কি করবে? এসএসসি হোল্ড করবে। হেল্ড বাই অ্যান এসএসসি বলেছে মানে কি? হোল্ড। এসএসসি হোল্ড করছে বলে তো লিখেছে হেল্ড বাই অ্যান এসএসসি। সেটা বিজনেস আর প্রফেশন পারপাসের সঙ্গে যুক্ত হোক বা না, কানেক্ট হোক বা না, বাস হয়ে গেল ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দুটো এক্সাম্পল দাও ক্যাপিটাল অ্যাসেটের। ও, কি বলেছে? গিভ টু এক্সাম্পল হুইচ আর নট রিগার্ডেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। বলছে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয় না এমন দুটো অ্যাসেটের নাম। এর চেয়ে সোজা কোশ্চেন কি হতে পারে? এর চেয়ে সোজা কোশ্চেন হতেই পারে না। আমি আগেরটা বললাম ক্যাপিটাল অ্যাসেট উদাহরণ দাও,
আমি তো বড় কোশ্চেনও দিয়েছি, 4টে কোশ্চেন, এক বছর পরীক্ষা মানে অনেক বছর পরীক্ষা এসেছিল, 4 নাম্বার দিয়েছিল, 4খানে ক্যাপিটাল এসেট নাম নেবে, 4 নম্বর। তা আমি তো বলেই দিলাম, এখানে বলছে তুমি দুটো ক্যাপিটাল অ্যাসেটের নাম, তুমি দুটো এমন অ্যাসেটের নাম বলো, তাই তো বলেছে, তুমি দুটো এমন ক্যাপিটাল অ্যাসেটের নাম বলে যেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয় না। কি লিখেছি আমি বলেছিলাম আগের দিন, বলতে পারবি? একটা পয়েন্ট বল, একটা পয়েন্ট বল। পার্সোনাল বল, পার্সোনাল ঠিকই বলছিলি, বল পার্সোনাল। পার্সোনাল মোটর কার, একদম ঠিক, পার্সোনাল মোটর কার। পার্সোনাল মোটর কার এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয়, ঠিক আছে? পার্সোনাল মোটর কার ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয়, মনে রাখতে হবে। কি বললাম? পার্সোনাল মোটর, ঠিক বলেছে একদম, পার্সোনাল মোটর কারকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা। আর একটা কি হয় জানিস তো, এই ধর তোদের এই মতিন গার্লস স্কুলের পাশে দেখবি একটা ফোনের দোকান আছে, ফোনের দোকান, নিউ মোবাইল ওয়ার্ল্ড, দেখেছিস তো? নিউ মোবাইল ওয়ার্ল্ডে কি পাওয়া যায়? অনেক অনেক রকমের ফোন স্টক করা আছে। এখন যদি ওই দোকানটায় গিয়ে আমি জিজ্ঞাসা করলে এই ফোনগুলো ওর কাছে কি, ওটাই কি এটা ক্যাপিটাল অ্যাসেট কি অ্যাসেট না, বলতে পারবি? এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, কারণ এই ফোনগুলো বেচবে, এটা যে স্টকটাকে, বিজনেসের স্টকটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। বিজনেসের স্টকটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। তার মানে কি লেখা আছে দেখ এখানে, স্টক ইন ট্রেড হেল্ড ফর দ্য পারপাস অফ বিজনেস অর প্রফেশন। বিজনেস আর প্রফেশনে যদি তুমি কোনো রকমের কোনো স্টক হোল্ড করো, যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে, তো যে কোনো বিজনেস হতে পারে, সেই বিজনেসে যে তোর কিসের বিজনেস, সাপোজ ধর যে তোর বই খাতার দোকান আছে, তাহলে বই খাতার দোকানে যে বইগুলো স্টক করা থাকে, এটা ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? তো এটা একটা পয়েন্ট। আর একটা কি লেখা আছে, পার্সোনাল এফেক্ট অফ দ্য অ্যাসেসি। অ্যাসেসির যদি কোনো পার্সোনাল এফেক্ট যদি থাকে, মানে ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র। এখন তুই বলবি স্যার আজকে আমি একটা তো সোনার আংটি কিনেছি, স্যার এটাও তো পার্সোনাল এফেক্ট, সত্যি পার্সোনাল এফেক্ট। সোনা সোনা সত্যি পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে, কিন্তু এটা ক্যাপিটাল। কে বলেছে? সরকার এই নিয়ম করেছে। সোনা খুব দামি জিনিস, ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? তো কি সমস্ত পার্সোনাল এফেক্ট, অ্যাকচুয়ালি পার্সোনাল এফেক্ট কি বলছে এখানে, এখানে পার্সোনাল এফেক্টের উপর ক্যাপিটাল অ্যাসেট নয়। পার্সোনাল এফেক্ট কিন্তু ক্যাপিটাল অ্যাসেট নয়, কিন্তু কিছু কিছু পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট, কিছু কিছু পার্সোনাল এফেক্ট, তার ব্যতিক্রম কি সোনা, বুঝতে পারলি তো? তো এরকম তোকে পড়তে হবে। আমি আগের দিন সুন্দর করে বলে দিয়েছিলাম যে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, তুই ভালো করে পড়। তুই ক্যাপিটাল, তোর পরীক্ষা শর্ট নোট দিতে পারবি, লিখতে পারবি 4 নম্বর দিতে পারবি, শর্ট নোট লেখো, রাইট আ শর্ট নোট অন ক্যাপিটাল অ্যাসেট। তোকে দিতে পারি ক্যাপিটাল কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট বলা হয়, কোনগুলো ক্যাপিটাল বলা হয় না। একটা কোশ্চেন, অ্যাকচুয়ালি চ্যাপ্টার থেকে 3টে বড় কোশ্চেন পড়লেই হয়ে যায়, আর পড়তে হয় না। 3টেই কোশ্চেন, এর বাইরে কোশ্চেন হয় না। ওই 3টে কোশ্চেনকে ঘুরিয়ে ফুরিয়ে 7-8টা কোশ্চেন তৈরি করে। আচ্ছা, হয়ে গেল এটা। এবার বলছে কি, বোঝা গেল? 6 নম্বর কোশ্চেনটা বুঝতে পারলি তো? বলছে গিভ দ্য 2 এক্সাম্পল অফ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। বলছে দুটো উদাহরণ দাও, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটের দুটো উদাহরণ। অনেক উদাহরণ হয়। ক্যাপিটাল অ্যাসেট কে বাংলায় কি বলে বললাম? মূলধনী সম্পত্তি। মূলধনী সম্পত্তি হস্তান্তরের দুটো উদাহরণ দাও। অনেকগুলো উদাহরণ আছে, অনেকগুলো উদাহরণ আছে, এই কোশ্চেন করতে হবে। মূলধনী সম্পত্তি হস্তান্তর উদাহরণ দাও। কি লেখা আছে এখানে দেখ, আর লিজ অফ মাইন্ড। কি বললাম? আর লিজ অফ মাইন্ড। মাইন্ড বুঝিস? মাইন্ড কোনটাকে বলে জানিস? মাইন্ড কোনটাকে বলে? কয়লা খনি, যে খনি হয় না, খনি খনি, ঠিক আছে? মাইন্ড বলছে আর লিজ অফ মাইন্ড, ঠিক আছে? অর ট্রান্সফার অফ ল্যান্ড ফর আ সেলামি, ঠিক আছে? সেলামি, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এর বাংলাটা যদি তুই বলিস, বলছে সেলামির বিনিময়ে। সেলামি বুঝিস তো? হ্যাঁ, এরকম করছিস কি? যাই হোক, কি বললাম? সেলামির বিনিময়ে কোনো খনির ইজারা বা হস্তান্তর। খনি হয় তো, দেখ একটা একটা খনি মানে যেখানে কয়লা খনি যেরকম হয় না, খনি কি হয়, লিজ দেওয়া হয়। খনিগুলোকে লিজ দেওয়া হয় বা খনিটাকে ট্রান্সফার করা হয়, এটা সেলামের বিনিময়ে করা। এমনি এমনি তো হয় না, সেলামের বিনিময়ে করা। এটাকে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে। তাহলে এই কোশ্চেন পয়েন্টটা মাথায় রাখবি। আরো পয়েন্ট আছে, আরো পয়েন্ট আছে। যখন লং কোশ্চেন পড়বি ওখানে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার অনেকগুলো পয়েন্ট আছে। তো ওখান দিয়ে তোকে তো দুটো পয়েন্ট লিখতে বলেছে, তাই না? তোকে দুটো পয়েন্ট লিখতে বলেছে। এখানে কি বলেছে? আর লিজ অফ মাইন অর ট্রান্সফার, লিজ অফ মাইন অর ট্রান্সফার অফ ল্যান্ড ফর আ সেলামি। আর একটা কি বলছে? ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেটস। ক্যাপিটাল অ্যাসেট ডিস্ট্রিবিউট করবো অন ডিসলিউশন অফ এ ফার্ম। ডিসলিউশন বুঝিস? ফার্ম বুঝিস? ফার্ম, ফার্ম মানে একটা অংশীদারি কারবার প্রতিষ্ঠান, মানে পার্টনারশিপ বিজনেস। তার ডিসলিউশন, ডিসলিউশন মানে কি? বল ডিসলিউশন মানে কি? দোকান তালা লাগানো, পাতি কথা, দোকান চলছে না, দোকানটা বন্ধ করে দেবে, এটাও ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে পড়ে। তাহলে এখানে কি বলেছে? বাংলাটা বলছে অংশীদারি প্রতিষ্ঠান বিলোপ সাধনের ফলে, বিলোপ সাধন, ডিসলিউশনকে প্রকৃত বাংলায় বলে বিলোপ সাধন। আজকে তুই একটা দোকান খুলেছিস, আজকে তুই একটা দোকান খুলেছিস, শুনছিস তো? দোকান খুলেছিস কিন্তু দোকান চালাতে পারছিস, লসে রান করছিস, তাহলে কি করবি? দোকানটা বন্ধ করে দিবি। আর এটা কিন্তু বিলোপ সাধন বলে, এটাকেই বলা হয় ডিসলিউশন, বুঝতে পারলি? যখন অংশের বিজনেস বন্ধ করে দেওয়া হয় তখন তাকে বলা হয় ডিসলিউশন। ডিসলিউশন কথাটা ইউজ করা হয় ইংলিশ, ঠিক আছে? ডিসলিউশনের ফলে কোনো সম্পত্তির বিবরণ,
ঠিক আছে, দুটো পয়েন্ট দিয়েছে। আরো পয়েন্ট আমরা যখন লং কোশ্চেন পড়েছিলাম ওখানে অনেকগুলো পয়েন্ট পড়বে, এই দুটো পয়েন্টই লিখতে হবে, কোথাও লেখা নেই। ট্রান্সফারের মধ্যে আরো অনেক পয়েন্ট আছে, যে পয়েন্ট ইজি লাগবে সে পয়েন্ট তুই বলতে পারিস। আমি তোকে বলেছিলাম তোরা যে লং কোশ্চেন গুলো যেখানে পড়াইছিলাম ওখানে দেখ, লং কোশ্চেন দেখ। এই যে অনেক পয়েন্ট ছিল, আমি এখানে জাস্ট মুখে বলে দিচ্ছি, একটা দুটো পয়েন্ট তো বললাম। তাহলে তুই ভাব, এটা যদি তোর লং কোশ্চেন আসে, লং কোশ্চেন তো চারটে পয়েন্ট লিখতে হবে, এখানে দুটো পয়েন্ট তুমি করতে হয়ে গেল। রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, দুটো পয়েন্ট হয়েছে, আরো কিছু পয়েন্ট ছিল দেখ এখানে, আমি বলছি কিছু কিছু পয়েন্ট ছিল। বলছে পার্টনারশিপ বিজনেস, কি বললাম আমি? লাস্ট পয়েন্টটা কি বললাম? লাস্ট পয়েন্টটা বললাম যে পার্টনারশিপ বিজনেস যদি ডিসলিউশন হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কি লেখা ছিল বল, কোশ্চেনটা পড়। এখানে বলছিল ডিসলিউশন, ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেট ডিস্ট্রিবিউশন অন ডিসলিউশন অফ ফার্ম, ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেট অন ডিসলিউশন অফ ফার্ম, এর বাংলা মানেটা বলেছিল যে অংশীয় প্রতিষ্ঠান বিলোপ সাধনের ফলে কোনো সম্পত্তির বিতরণ। ঠিক আছে, তো আজকে তুই ভাব একটা পার্টনারশিপ বিজনেস করছিস, বিজনেস বন্ধ হয়ে গেল, বিজনেস তো অনেকগুলো অ্যাসেট থাকে, সেই অ্যাসেট গুলো কি করতে হবে? আজকে তুই দোকান বন্ধ করে, দোকানে প্রচুর অ্যাসেট গুলো কি করবি? ডিস্ট্রিবিউট করবি, ট্রান্সফার করবি, তো এটাকে বলে। এটা কত সোজা, এটা তো সোজা পয়েন্ট, এটা তো কোনো কঠিন না। তারপর কি বলেছিল এখানে, আরো পয়েন্ট ছিল তোদের বইতে, অংশেরই প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি কর্তৃক সম্পত্তি হস্তান্তর। পার্টনারশিপ বিজনেসকে ভালো করে শোন, ইংলিশটা কি বলছে, পার্টনারশিপ বিজনেসকে কোনো পার্সন বা পার্টনারশিপ বিজনেসকে কোনো একটা অ্যাসেট ট্রান্সফার করে দিই। মোট কথা টপিকটার নাম কি, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, অ্যাসেট ট্রান্সফার হবে। পার্টনারশিপ বিজনেসকে কেউ কোনো একজন পার্সন অ্যাসেট ট্রান্সফার করে, এটা হলো তিনটে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? বলছে যে অংশেরই কারবার কর্তৃক, মানে পার্টনারশিপ বিজনেস কর্তৃক কোনো এক মালিকানা প্রতিষ্ঠানের অধিগ্রহণ। আজকে ধর তুই একটা ছোট্ট একটা মুদিখানা দোকান চালাচ্ছিলি, পার্টনারশিপ বিজনেস ওই দোকানটাকে কিনে নিবি, অধিগ্রহণ করে নিবি। ঠিক আছে, তো তো এরকম অনেকগুলো পয়েন্ট আছে, এরকম অনেকগুলো পয়েন্ট তুই পড়ে নিবি, জাস্ট আমি বলে দিলাম দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট কি মনে থাকবে, দুটো পয়েন্ট বলে দিলাম। নেক্সট কি বলেছে, হোয়াট ডু মিন বাই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, পড়ার দরকার নেই। শর্ট টার্ম ক্যাপিটাল তো পড়ার দরকার নেই, তো বুঝালাম শর্ট টার্ম ক্যাপিটাল। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট যদি পড়া থাকে তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল মুখস্থ, আর শর্ট টার্ম পড়া থাকলে লং টার্ম মুখস্থ, লং টার্ম পড়া থাকলে শর্ট টার্ম মুখস্থ। হ্যাঁ, একটা ডিফারেন্স বলেছে, বলছে গিভ আ ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম এন্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, বলতে পারবি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম ক্যাপিটাল ডিফারেন্স? দেখ, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট ডিফারেন্স তুই যদি সংজ্ঞা পড়া থাকে, ডেফিনেশন পড়া থাকে, ইজিলি লিখতে, ইজিলি লিখতে হবে। আমি আগের দিন বলেছিলাম 4টে পয়েন্ট বলেছিলাম, আমাকে 4টে পয়েন্ট বলেছিলাম। আমি আগের দিন 4টে পয়েন্ট বলতাম, আমাদের একটা পয়েন্ট ছিল কি, ডেফিনেশন। 2 নম্বর পয়েন্ট আমি বলে দিচ্ছি, লং টার্মের উপর 20% ট্যাক্স নেয়। আমি জানি না বইতে, তোদের বইতে লেখা আছে কিনা, আমি বলে দিলাম, লং টার্মের উপর 20% ট্যাক্স নেয়, শর্ট টার্মের উপর 15% ট্যাক্স নেয়। বুঝতে হয়ে গেল তো, তুই কিছু, তোর তো 1 নম্বর। এবার স্যার এখানে কি লেখা আছে, বাদ দে, এখানে লেখা, আমি তোকে বলছি কি লিখতে হবে, তোকে 1 নম্বরের জন্য লং টার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স নেবে, 20%, আর শর্ট টার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স নেবে, 15%। আর একটা পার্থক্য বলেছিলাম, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি লাভ হয় তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন, আর শর্ট টার্ম অ্যাসেট বেচে যদি লাভ হয় তখন তাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল। তাই তো? তো হয়ে গেল, দুটো পয়েন্ট বললাম, আরো একটা পয়েন্ট বলে দিই। আমি বলেছিলাম আগের দিন একটা কথা বলেছিলাম, লং টার্ম লস হলে, মনে কর, মনে করছে, মনে করতে পারছি, লং টার্ম লস হলে লং টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। আগের দিন বলেছিলাম লং টার্ম লস হলে লং টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু শর্ট টার্ম লস হলে শর্ট টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় বা লং টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। 3টে পয়েন্ট তো বলে দিলাম। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আরেকটা বলে দিই, আরে ডেফিনেশন। তাহলে বল, ওরা এখানে কোনটা লিখে জানি, ওরা ডেফিনেশন লিখেছে। বুঝতে পারলি কি বললাম, কি বললাম বুঝতে পারলি তো? ইজি কোশ্চেন, কোনো কোশ্চেন টপিক কিছুই নেই কিন্তু। তারপর কি বলছে, হোয়াট ডু মিন বাই শর্ট টার্ম ক্যাপিটাল, কি কোশ্চেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কাকে বলে? আরে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট হয় তখন তাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল। কি বললাম বুঝিস তো? ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট উইল বি ট্রিটেড অ্যাজ শর্ট টার্ম। এই এখনই তোর একবার রিডিং মারলে সব করে লিখে ফেলতে পারবে, কিচ্ছু নেই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে কিচ্ছু নেই। তোকে শুধু কষ্টের যে থিওরি গুলো আছে ওইগুলোতে একটু সময় দিতে হবে।
ট্যাক্সের থিওরি ভেরি ভেরি ইজি। ট্যাক্সের থিওরি যার অঙ্কর বেস ক্লিয়ার তাকে থিওরিতে কেউ আটকাতে পারবে, সে থিওরি ইজিলি পেরিয়ে যাবে, ইজিলি পেরিয়ে যাবে থিওরি। বলছে হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল গেন, কি কোশ্চেন দিয়েছে, বলছে ক ধরনের ক্যাপিটাল গেন ক রকমের হয়, দু রকমের হয়, শর্ট টার্ম লং টার্ম। এখন যদি বলে ক্যাপিটাল অ্যাসেট ক রকমের হয়, দু রকমের হয়, শর্ট টার্ম লং। বলছে হোয়াট ডু মিন বাই ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, বলছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলতে কি বোঝায়, বলছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলতে তুমি কি বোঝো, মানে মূলধন সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝে। এই যে আমি বারবার একটা কথা বলছি না, এই যে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়। কেউ যদি বলে স্যার ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, আজকে তো আমার বাড়ি আছে, আজকে আমার এই বাড়িটা যে বাইরে ট্রান্সফার করি, ট্রান্সফার মানে কি, এখন স্যার ট্রান্সফার করলেন না আপনি সেল করলেন, মূল কথা ক্যাপিটাল অ্যাসেটের যে ডেফিনেশন বা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট যে ওখানে কথাবার্তা বলেছে, লতে যে ভাষা বলা আছে ওখানে শুধু সেলের কথা বলা হয়নি। সেল হতে পারে, কি কি হতে পারে দেখ বলেছে, সেল হতে পারে, আগের দুটো বলেছিলাম, এক্সচেঞ্জ হতে পারে, আর একটা রিলিঙ্কুইজমেন্ট হতে পারে অফ দ্য অ্যাসেট। ঠিক আছে, রিলিঙ্কুইজমেন্ট অফ দ্য অ্যাসেট। তাহলে কি কি বললাম, কি কি হতে পারে, জাস্ট টার্মগুলো পর, কি কি বললাম, সেল হতে পারে, আর কি হতে পারে বল, এক্সচেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এক্সচেঞ্জ হতে পারে, এক্সচেঞ্জ মানে জানিস তো, এক্সচেঞ্জ তো জানিস, একটা তুই একটার বদলে আর একটা এক্সচেঞ্জ হতে পারে। তাহলে কি কি বললাম, কি কি লিখেছে এখানে, একটা লিখেছে হচ্ছে তো সেল হতে পারে, একটা হতে পারে এক্সচেঞ্জ হতে পারে, আর একটা হচ্ছে রিলিঙ্কুইজমেন্ট মানে কি বলতে স্যাক্রিফাইস, ত্যাগ করে, ত্যাগ। তারপরে এখানে কি বলেছে, এখানে বলছে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, অনেকে না ট্রান্সফার, অনেকে ট্রান্সফার বলতে কি বোঝায়, সেল বোঝায়, ট্রান্সফার বলতে শুধু সেল বোঝায় না, ট্রান্সফার বলতে কি বোঝায়, সেল বোঝায়, এক্সচেঞ্জ বোঝায়, আর রিলিঙ্কুইজমেন্ট তুই বাংলায় যদি লিখিস তুই বলবি বিক্রয়, তারপর হচ্ছে তোর কি বললাম বিনিময়, আর কি ত্যাগ, বিক্রয় বিনিময় ত্যাগ। কি বললাম বলতে পারলি তো, অ্যাসেটের বিক্রয় বিনিময় ত্যাগ হয়ে গেল, সিম্পল কোশ্চেন। বলছে এমন দুটো উদাহরণ দাও যেটাকে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয়নি। তাহলে আগেরটা কি ছিল, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করা হয় এমন কয়েকটা উদাহরণ। এবার বলছে তুমি এমন দুটো উদাহরণ দাও যেগুলোকে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয়। এই যে তোকে যা করলাম এইগুলোই বড় কোশ্চেন, এইগুলোই লং কোশ্চেন আসবে। তাহলে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয় না এমন দুটো উদাহরণ দাও। অনেক উদাহরণ আছে এখানে, দুটো পয়েন্ট আছে। আমি তারপর আমি তোদের যে বইতে বলেছিলাম বইয়ের মধ্যে কি কি আছে, বইয়ের পয়েন্টগুলো তুই বলতে পারি, আমি তোকে বলছি। তোর বইতে তো ভর্তি পয়েন্ট লেখা আছে, 11টা পয়েন্ট লেখা আছে। তুই সব কটা পয়েন্ট পড়লে ভালো, মানে নিজের জন্য পরীক্ষায় 11টা লিখতে হবে না, তুই পড়ে রাখলে অনেক বেটার হবে, পড়ে রাখলে বেটার হবে। তুই 11টা পড়ে গেলি, দেখা গেল পরীক্ষার হলে 5-6টা মনে থাকবে। তুই 4টে পড়ে গেলি, পরীক্ষায় কটা মনে থাকবে, দেখ একটা দুটো মনে থাকতে বা মনে থাকলো না। এই জন্য তোকে বেশি বেশি করে পয়েন্ট পড়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখ, তোর বইতে লিখেছে এনি ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেটস বাই আ কোম্পানি টু ইটস শেয়ার হোল্ডার অন লিকুইডেশন, মানে কোনো রকমের কোনো অ্যাসেট ডিস্ট্রিবিউট করবি, কে ডিস্ট্রিবিউট করবে, কোনো রকমের কোনো অ্যাসেট ডিস্ট্রিবিউট করবে কোম্পানি, কোম্পানি অ্যাসেট ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, টু ইটস শেয়ার হোল্ডার অন ইটস লিকুইডেশন, মানে কি বলছে, লিকুইডেশন মানে বুঝিস, কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে তাকে বলে লিকুইডেশন। ঠিক আছে, কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে তাকে লিকুইডেশন, কোম্পানি যখন বন্ধ হয়ে যায় তখন কি করে, কোম্পানি তার শেয়ার হোল্ডারদের অ্যাসেট গুলো ডিস্ট্রিবিউট। ঠিক আছে, কোনো ফটো লিখিনি এখানে, বাংলাটা কি বলছে, কোম্পানি অবসায়নের পর, অবসায়নকে বাংলা, অবসায়নকে ইংরেজিতে বলা হয় লিকুইডেশন, অবসায়নকে ইংলিশে বলা হয় লিকুইডেশন। তাহলে বলছে কোম্পানি অবসায়নের পর ক্যাপিটাল অ্যাসেট গুলিকে কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ। ঠিক আছে, কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডার বিতরণ, এখানে তাই বলেছে এনি ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট, কোনো রকমের কোনো অ্যাসেট ডিস্ট্রিবিউট করবে, কে ডিস্ট্রিবিউট করবে বল, অ্যাসেট গুলোকে ডিস্ট্রিবিউট করবে, কোম্পানি ডিস্ট্রিবিউট করবে, কাকে ডিস্ট্রিবিউট করবে, শেয়ার হোল্ডার। কখন ডিস্ট্রিবিউট করবে, কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে, ব্যাস। খুব কঠিন জিনিস এটা, একদম ইজি জিনিস। তারপর কি বলছে, এনি ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেটস অন টোটাল অর পার্শিয়াল পোর্শন অফ আ হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এইচইএম। তাহলে এই লাইনটার মানে কি বলতে চাইছে, বলছে কোনো যৌথ হিন্দু পরিবার বিভাজনের পর, ঠিক আছে, কোনো যৌথ হিন্দু পরিবার বিভাজনের পর, ঠিক আছে, যৌথ হিন্দু পরিবার মানে জয়েন্ট, মানে হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এইটা যখন বিভাজন হয়ে যায়, হ্যাঁ, তো বিভাজনের পর কোনো মূলধনী সম্পত্তির বিতরণ, মানে ক্যাপিটাল অ্যাসেট ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে এখানে কি বলেছে, এখানে তাকে ইংলিশটা বল, এনি ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেট, কোনো রকমের কোনো ক্যাপিটাল অ্যাসেট ডিস্ট্রিবিউট করবে, কখন ডিস্ট্রিবিউট করবে, যদি জয়েন্ট হিন্দু আনডিভাইড ফ্যামিলি বিভাজন হয়ে যায়, ডিভিশন হয়ে যায়। ঠিক আছে, টোটাল অর পার্শিয়াল পোর্শন,
2টো পয়েন্ট। তোদের বইতে প্রচুর প্রচুর আরো প্রচুর পয়েন্ট আছে, আমি তো বলবো আরো পয়েন্ট পড়ে রাখবি, আরো পয়েন্ট আছে পড়ে রাখবি, ঠিক আছে? যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় আমাকে বলবি, সেই পয়েন্টটা আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু পড়বি বেশি বেশি করে পয়েন্ট পড়ে রাখবি। এখানে একটা পয়েন্ট দেখছি, এই ডেটটা খুব ভালো লাগছে, এটা মনে রাখারও খুব সুবিধা। বলছে 1970 সাল, সালটা মনে রাখতে পারবি? 1970 একটা সাল ছিল, 1970 আগে ভারতে অবস্থিত কৃষি জমি হস্তান্তর, মানে 1970 সালের আগে ভারতে যে সমস্ত এগ্রিকালচার ল্যান্ড ছিল ওইগুলো যদি ট্রান্সফার হতো, ওটাকে ট্রান্সফারের মধ্যে বলে না, ঠিক আছে? তো এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট, এই পয়েন্টটা ভালো, এই পয়েন্ট মনে রাখতে পারবি তুই। যেমন তোকে পরীক্ষায় তো তোর 4 নম্বর দিতে পারে লিখতে, তাহলে তোকে 4টে পয়েন্ট, এমন 4টে পয়েন্ট লিখতে পারবি যে এই পয়েন্টটা তোর মনে রাখতে পারে, এমন 4টে পয়েন্ট টার্গেট করে নিবি যে 4টে পয়েন্ট তুই মনে রাখতে পারবি, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? বলছে দেখ 14 নম্বরটা কি বলছে, হোয়েন লিস্টেড শেয়ার উইল বি ট্রিটেড অ্যাজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, বল। এতে এর চেয়ে সোজা কোশ্চেন তুই পাবি? বলছে লিস্টেড কোম্পানির শেয়ার, বলেছিলাম লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ ক বছর ছিল? 1 বছর বা 12 মাস, 12 মাসের কম হলে শর্ট টার্ম। এখানে কি বলেছে, হোয়েন লিস্টেড শেয়ার উইল বি ট্রিটেড অ্যাজ শর্ট টার্ম ক্যাপিটাল, কখন শর্ট টার্ম বলা হবে? 12 মাসের কম হলে, 12 মাস বা তার কম হলে। অ্যান্সার কি আর পড়ার দরকার আছে? তো নিজের মতন লিখতে পারবি এটা। এখানে কি লিখেছে, হোয়েন লিস্টেড শেয়ার হেল্ড বাই অ্যান এসএসসি ফর 12 months or less than 12 months immediately preceding the date of its transfer, then it will be treated as short term capital। ওরা মানে একটা লম্বা চড়া গল্প লিখেছে, তুই এত যদি নাও লিখতে পারছিস, লিখতে পারবি লিস্টেড কোম্পানির শেয়ারকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে তখনই যদি এই শেয়ারটা, লিস্টেড কোম্পানির শেয়ার 12 মাস বা তার কম হোল্ড করি, 12 মাস বা তার কম সময় হোল্ড করি, তখন তাকে শর্ট। নিজের ভাষায় লিখবি, নিজের ভাষায়, কোনোদিন নাম্বার কাটবে না, বইয়ের ভাষা লেখার দরকার নেই। কিন্তু যখন নিজের ভাষাটা লিখবি, সেন্টেন্সটা দেখবি যেন তৈরি হয়েছে, তো সেন্টেন্স তৈরি না হলে নাম্বার দেবে। তারপর কি হয় 15 নম্বরটা, ইফ এনি গেন অ্যারাইজেস আউট অফ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি ওর কোনো লাভ হলো ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, দ্যাট গেন উইল বি ট্যাক্সেবল। বলছে কোন হেডে ট্যাক্সেবল হবে? বলছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে একটা লাভ হয়েছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে, এটা কোন হেডে ট্যাক্সেবল হবে? ক্যাপিটাল। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন লিখতে হবে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। তারা বলছে হাউ দ্য কার হেল্ড ফর দ্য বিজনেস পারপাস ইজ ট্রিটেড অ্যাজ এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। কি বলেছে কোশ্চেনটা পর, হাউ দ্য কার হেল্ড ফর দ্য, মানে কারটা ইউজ করা হচ্ছে বিজনেস পারপাস, ইজ ট্রিটেড অ্যাজ এন্ড অফ দ্য ইয়ার। তার বলছে কার হোল্ড, অ্যান্সার বলছে কার হোল্ড ফর দ্য বিজনেস পারপাস, কারটা যদি বিজনেস পারপাসে হোল্ড করা হয়, ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার উইল বি ট্রিটেড অ্যাজ স্টক ইন ট্রেড। কারটা যদি বিজনেস পারপাসে হোল্ড করা হয় তাহলে সেটা কি হবে? স্টক ইন ট্রেড, এটা বলেছে, ঠিক আছে তো? কত নম্বর কোশ্চেন চলছে এটা বল? 16, তাই তো? এখানে বলেছে যে আহ, এখানে বাংলাটা এটা বলেছে, বলছে কোনো একজন গাড়ি ব্যবসায়ী, যারা ধর টাটা মোটরস কোম্পানি বা মারুতি সুজুকি কোম্পানি, ওরা তো গাড়ি বিক্রি করে, ওরা কি কোম্পানি? গাড়ি বেচার কোম্পানি। তাহলে ওদের বছরের শেষে যদি গাড়ি বেঁচে থাকে সেটা ওদের কাছে স্টক। বুঝেছিস কি বললাম এটা? এটা কি বলেছে, একটা ফোনের দোকানদার বছর শেষে যখন ফোন বেঁচে থাকে ওদের কি স্টক, তাই তো? এখানে এটাই বলতে চেয়েছে, বলছে যে কোনো গাড়ি ব্যবসায়ী ব্যবসায়ের উদ্দেশ্যে বছরের শেষে যদি গাড়ি থেকে যায় তাহলে সেই গাড়িগুলিকে কি বলা হবে? সেই গাড়িগুলিকে বলা হবে স্টক ইন ট্রেড। তারপর বলছে মেনশন টু এসেন্সিয়াল কন্ডিশন রিকোয়ার্ড পার্সোনাল অ্যাসেটস। পার্সোনাল আমি পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম, ওয়েবের মানে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যেই পড়েছিলাম, মানে পার্সোনাল অ্যাসেট হতে গেলে, পার্সোনাল হতে গেলে তার দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়। একটা কি ছিল, সেটাকে কি হতে হবে? দু রকম পড়েছিলাম, একটা মুভ, একটা মুভ, একটা মুভেবল, একটা ইমুভেবল। মুভেবল কাকে বলে? যেটাকে মুভ করা যায়। আজকে আমার একটা বাড়ি, কি মনে এটাকে মুভ করতে পারবো? বাড়িকে মুভ করা যায় না, তার মানে কি পার্সোনাল অ্যাসেট হতে গেলে কি হতে হবে? মুভ করা গেলে হবে না, ইমুভেবল হতে হবে। ফার্স্ট কন্ডিশন কি হবে? ইমুভেবল। দেখ বাংলাটা বলেছি, একটাকে বলে স্থাবর, একটাকে বলে অস্থাবর। একটাকে স্থাবর, একটা অস্থাবর, বাংলাটা একটু মানে বুঝতে পারি তো এটা কেমন যেন। তাহলে তাহলে বল আজকে তোর বাড়িটাকে মানে বাড়ি কি মুভ করা যায়? বাড়ি কি, না স্যার বাড়ি মুভ করা যায় না, বাড়ি মুভ করা যায় না। তাহলে আচ্ছা মুভ করা যায় এমন একটা এক্সাম্পল বল দেখি। ফার্নিচার মুভ করা যায়, ফার্নিচার মুভ করা যায়, তাহলে মুভেবলকে বাংলায় কি বলে? অস্থাবর। মুভেবলকে বাংলায় কি বলে? অস্থাবর, ঠিক আছে? আর ইমুভেবলকে বাংলায় বলে স্থাবর।
ঠিক আছে, ইমুভেবলকে বাংলায় বলে স্থাবর। তো যাই হোক, তাহলে একটা কন্ডিশন, দুটো কন্ডিশন জানতে যেত, তাহলে কি হতে হবে, একটা পার্সোনাল হতে গেলে কি হবে, পার্সোনাল হতে গেলে কি হতে হবে, পার্সোনাল মানে কি, যেমন ধর আজকে তুই যে কোনো একটা জিনিস পার্সোনাল, তোর একটা পার্সোনাল ঘরে পার্সোনাল ফার্নিচার আছে, তোর ঘরে একটা পার্সোনাল ফার্নিচার আছে, ঠিক আছে না, তোর ঘরে একটা পার্সোনাল ফার্নিচার আছে, তাহলে সেটা কি পার্সোনাল ফার্নিচার আছে, তো ফার্নিচার তুই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবি। তাহলে পার্সোনাল ইফেক্টে দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়, দুটো কন্ডিশন কি, একটা হতে হবে তোমার কি হতে হবে, মুভেবল হতে হবে, একটা মুভেবল হতে হবে, ঠিক আছে, একটা মুভেবল হতে হবে, আর একটা হচ্ছে পার্সোনাল ইউজ করতে হবে। বুঝিস কি বললাম? এখানে কোশ্চেন পড়, আরো একবার পড় ভালো করে। বলছে মেনশন টু এসেনশিয়াল কন্ডিশন রিকোয়ার্ড পার্সোনাল অ্যাসেট। পার্সোনাল অ্যাসেটের যে দুটো কন্ডিশন জানতে, দুটো কন্ডিশনটা কি, একটা হচ্ছে ওটাকে ওই অ্যাসেটটাকে মুভেবল হতে হবে, আর একটা কি হতে হবে বলে, অ্যাসেটটা পার্সোনালি ইউজ করতে হবে। সেটা দুটো পাই। বলছে দ্য অ্যাসেট মাস্ট বি হেল্ড ফর পার্সোনাল ইউজ। ইংলিশে যারা পড়বে তারা একবার রিডিং মারলে লিখে ফেলতে পারবে, যারা বাংলায় পড়বে তাদের একটু ভালো করে টাইম নিয়ে পড়তে হবে, বাংলায় পড়লে খুবই ভালো টাইম নিয়ে পড়তে হবে, ঠিক আছে, কারণ এটা পড়তে হবে, টার্মগুলো তোকে মুখস্থ রাখতে হবে। ইংলিশটা খুব ইজি। 18টা কি বলছে, ইফ গোল্ড কয়েন, ইফ গোল্ড কয়েন ইউজ ফর পূজা পারপাস, গোল্ড কয়েন, গোল্ড মানে পুজো পারপাসে এই সোনার কয়েন গুলো হয় না, বলছে সোনার কয়েন কি ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট নয়, এতে কোনো সন্দেহই নেই এখানে। গোল্ড কয়েন, সোনার কয়েন, সোনার কয়েনের দাম জানিস কত, বর্তমানে একটা সোনার কয়েনের দাম জানিস কত, অবশ্যই সোনার কয়েন, গোল্ড, গোল্ড তো এখন খুব মানে খুব ভ্যালুয়েবল প্রোডাক্ট, প্রচুর দামি প্রোডাক্ট, গোল্ড তো প্রচুর দামি, মানে গোল্ড তো আমাদের মানে আমাদের কোর্টে যে আইন বেরিয়েছিল, সেই কোর্টে আইনে বলা হয়েছে গোল্ডকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণনা করা হবে, ঠিক আছে, গোল্ড গোল্ড হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, গোল্ড হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। বলছে ইজ ফার্নিচার ইউজ ফর পার্সোনাল এফেক্ট, ফার্নিচারটা কি হয়, ফার্নিচার পার্সোনাল এফেক্ট বলে, তার মানে কি, ফার্নিচারটা তুই এক জায়গা থেকে আরেক জায়গায় করতে পারবি, আর একটা কি, ফার্নিচারটা তুই পার্সোনাল কাজে, আজকে তোর ঘরের ফার্নিচারে যখন খুশি বসবি, যা খুশি করবি, ফার্নিচার নিজের ফার্নিচার যা খুশি করবি, ঠিক আছে তো, আচ্ছা, তাহলে কি ফার্নিচার ইউজ ফর পার্সোনাল এফেক্ট ক্যান বি ক্যাটাগরাইজড আন্ডার ক্যাপিটাল অ্যাসেটস। বলছে ফার্নিচার আর মুভেবল প্রপার্টি অ্যান্ড ইউজ পার্সোনাল পারপাস ফর দিস দ্য ফার্নিচার উইল নট দ্য ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। বলছে ফার্নিচারকে কি ক্যাপিটাল অ্যাসেট বলা যায় না, কেন ক্যাপিটাল অ্যাসেট বলা যায় না, কারণটা তো লিখে দিয়েছে কেন ক্যাপিটাল অ্যাসেট বলা যায় না। ইজ হাউস প্রপার্টি ফর অ্যাসেসি ওন ইউজ ক্যাপিটাল অ্যাসেট। বলছে হাউ, আচ্ছা তোর যে বাড়ি আছে, বাড়ি আজকে যার আমার যে বাড়িটা আছে, সেই বাড়িটা আমি নিজে ইউজ করছি, এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা যায় কি ক্যাপিটাল অ্যাসেট বলা যায়? হ্যাঁ ক্যাপিটাল অ্যাসেট বলা যায়। কেন ক্যাপিটাল অ্যাসেট বলা যায় বল? বাড়িটা তুই নিজে ইউজ করছিস, ঠিক আছে, কিন্তু বাড়িটাকে তুই মুভ করতে পারবি, বাড়িটাকে মুভ করতে পারবি, বাড়িটা ইমুভেবল। দেখি অ্যান্সার কি লিখেছে, হাউস প্রপার্টি ইজ ইমুভেবল প্রপার্টি, ফর দিস ইট ইজ নট কনসিডার্ড পার্সোনাল এফেক্ট, হেন্স ইট ইজ ক্যাপিটাল অ্যাসেটস। কি বুঝতে পারছিস তো, সুন্দর করে লেখা আছে। দেখ কিছু কিছু কোশ্চেন তোকে পড়তে হবে, যে বাংলায় পড় বা ইংলিশে পড়, কিছু পড়তে হবে, আর এমন কোশ্চেন আছে তুই কোশ্চেনটা ভালো করে দুবার তিনবার রিড করবি, তারপর নিজের মতন করে অ্যান্সার ভাবার চেষ্টা করবি, তারপর তুই যেটা ভাবলি সেই ভাবনার সঙ্গে ওদের অ্যান্সার মিলেছে কিনা দেখবি, ব্যাস। সবসময় নিজে থেকে লেখার চেষ্টা করবি। হ্যাঁ তুই ডেফিনেশন তো তুই নিজে লিখতে পারিস, ডেফিনেশন তোকে পড়তে হবে। তা 20টা কোশ্চেন হয়ে গেল। হোয়াট টু মিন বাই অর্নামেন্টস অর জুয়েলারি। বলছে অর্নামেন্টস বা জুয়েলারি কাকে বলে, বলছে অর্নামেন্টস বা জুয়েলারি কাকে বলে। দেখ সোনার জিনিস মানে গহনা, গহনা কাকে বলে, অলংকার কাকে বলে, কি লিখেছে ইংলিশে, কি লিখেছে, জুয়েলারি অর অর্নামেন্টস মেড অফ গোল্ড। জুয়েলারিটা কি দিয়ে হতে পারে, গোল্ড দিয়ে হতে পারে, সিলভার দিয়ে হতে পারে, প্লাটিনাম দিয়ে হতে পারে, অর এনি আদার প্রিসিয়াস মেটাল, অর এনি alloy containing one or more of such precious metal, whether or not containing of any precious or semi-precious stone, and whether or not work or shine into any wording, ঠিক আছে। তো এখানে বলেছে যে এই যে অর্নামেন্ট বা জুয়েলারি জিনিসটা কি, তুই জিনিস তো জানিস, তোরা যে অর্নামেন্ট বা জুয়েলারিটা কি হতে পারে, সোনা দিয়ে তৈরি হতে পারে, রূপো দিয়ে তৈরি হতে পারে, প্লাটিনাম দিয়ে তৈরি হতে পারে, ডায়মন্ড দিয়ে তৈরি হতে পারে, বা তুই সোনার জিনিস লাগিয়েছিস, সোনার জিনিস একটা সোনার আংটি বানিয়ে ওর উপর একটা প্লাটিনাম বসিয়ে দিয়েছিস, বা ধর ওর উপর ডায়মন্ড বসিয়ে দিয়েছিস, বিভিন্ন রকম ভাবে হতে পারে। এখানে বলেছে তোদের বাংলা বইতে লিখেছে গহনা বা অলংকার বলতে কি বোঝায়, সোনা রূপা প্লাটিনাম বা অন্য কোনো মূল্যবান ধাতু, অন্য আরো কিছু মূল্যবান ধাতু হতে পারে। দেখবি অনেকে দেখবি ইয়ের মধ্যে যেমন অনেকে পাথর বসায় না, স্টোন বসায় না, স্টোন আংটির মধ্যে অনেকে স্টোন বসাই দেখেছিস তো, খুব দামি মূল্যবান স্টোন, আর এমন কিছু স্টোন আছে যেই স্টোনের দাম প্রচুর, যেই স্টোনের দাম প্রচুর।
আচ্ছা যাই হোক, ঠিক আছে তো? তো মূল্যবান ধাতুর অলংকার বা মূল্যবান কোনো পাথর, বললাম না পাথর? আর মূল্যবান ধাতু বা পাথর কোনো পোশাক বা পরিচ্ছদে বা আসবাবপত্রে খচিত হোক বা না হোক। এবার ধর এই মূল্যবান ধাতু অনেকে কি করে? অনেকে ড্রেসের মধ্যেও লাগিয়ে দেয়। ড্রেসের মধ্যেও লাগায়। অনেকে লাগায়। ঠিক আছে? অনেকে লাগায়। তো অনেকেই করতে পারে। ড্রেসে লাগায়। আগেকার দিনে তো দেখতি। তো এটা বুঝতে পারলি? গহনা বা অলংকার কাকে বলে? এই কোয়েশ্চেন অতটা ইম্পোর্টেন্ট না, বাট কোয়েশ্চেনটা বুঝতে পারলি? গহনা বা অলংকার জিনিসটা কাকে বলে? আগেকার দিনে দেখতি যখন বিয়ে হতো, ওই যে ছেলেরা যখন বিয়ে করতে যেত, এই পাঞ্জাবির মধ্যে সোনার বোতাম লাগিয়ে যেত। সোনার বোতাম। ঠিক আছে তো? তো এরকম অনেক কিছুই হয়। আচ্ছা। 22 বলেছে, whether godown used for business purpose can be treated as capital asset। ভালো করে শুনবি, ভালো করে শুনবি, মন দিয়ে। এটা আমি আগের দিন বলেছিলাম। আমি কিন্তু আগের দিন এই কোশ্চেনটা বলেছিলাম। গোডাউন আলাদা করে বলেছিলাম। বলছে গোডাউনটা যদি একটা বিজনেস যদি গোডাউন ইউজ করা হয়, এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় কি ক্যাপিটাল অ্যাসেট বলা হয়? বুঝিয়েছিলাম। মনে আছে? নাকি বাড়িতে দেখা হয়নি? গোডাউন কিন্তু ক্যাপিটাল অ্যাসেট। কারণ গোডাউন কিন্তু ক্যাপিটাল অ্যাসেট। ভালো করে শোন, গোডাউন কিন্তু ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু গোডাউনের মধ্যে যে মালগুলো থাকে ওটা ক্যাপিটাল অ্যাসেট নয়। গোডাউনটা ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে তো? বলছে গোডাউন ইজ নট আ স্টক ইনটেক। ফর দিস ইট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। হোয়াই পেন্টেনিং, পেন্ট যেটা আছে না, পেন্ট ইজ ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, বল না। এটা তোর অ্যান্সার বল। পেন্ট কি ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট নয়? পেন্ট ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট নয়? পেন্ট পেন্ট ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট নয়? ও বলবে কেন? তুই বল না। পেন্ট ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট নয়। একটা পেন্ট ক্যাপিটাল অ্যাসেট। একটা পেন্ট বিক্রি করে, মানে যারা যেই লেভেলের পেন্টটাকে, এক একটা পেন্ট বিক্রি করে কোটি টাকা কামাতে পারে। একটা পেন্ট বিক্রি করে কোটি টাকা কামাতে পারে। ঠিক আছে তো? তাহলে পেন্ট ক্যাপিটাল অ্যাসেট নয়? যেই সমস্ত জিনিস মূল্যবান জিনিস, খুব দামি জিনিস, সেগুলো ক্যাপিটাল অ্যাসেট হবেই। দামি জিনিস ক্যাপিটাল অ্যাসেট হবে। ঠিক আছে? যেই জিনিসগুলো ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে না, তার মানে ভাববে কি সেগুলো দামি জিনিস নয়। যেইগুলো দামি জিনিস সেগুলো সরকারের নজরে পড়বে। সরকারের নজরে পড়বে মানে ক্যাপিটাল অ্যাসেট করে দেবে। আরে ক্যাপিটাল অ্যাসেট মানে কি? ওর উপর ট্যাক্স দেবে। যে ক্যাপিটাল অ্যাসেট না হলে ট্যাক্স নেবে? তুই কমন সেন্স খাটা। একটা পেন, একটা ধর আজকে ধর সাপোজ ধর তুই আঁকতে পারিস না, বাদ দে। ধর যে ভালো আঁকে, যে খুব ভালো আঁকে, ঠিক আছে তো? যে খুব ভালো আঁকে, ঠিক আছে তো? সে ধর একটা পেন এঁকেছে, এক্সিবিশন হয়েছে, এক্সিবিশন হয়। পেনটার উপর এক্সিবিশন হয়। সেই এক্সিবিশন হয় না, ওই পেনটা বিক্রি হয়েছে, অকশন হয়েছে। অনেক টাকায় ওই পেনটা বিক্রি হয়েছে। তাহলে সরকার বলি বাবা এই পেনটা বিক্রি করে লোকটা ১ কোটি টাকা পেয়েছে। তো আমি তো কিছু পেলাম না টাকা। চলো পেনটাকে ক্যাপিটাল অ্যাসেট করে দিই। চলো পেনটাকে ক্যাপিটাল অ্যাসেট করে দিই। তাহলে যেই ওটাকে ক্যাপিটাল অ্যাসেট করে দেবো, সঙ্গে সঙ্গে ট্যাক্স নিতে থেকে। কি বললাম বুঝতে পারলি? পেন্ট হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস। এখানে কি লিখেছে দেখ, এখানে বলেছে, বলছে ভাস্কর্য সংগ্রহকে মূলধন সম্পত্তি হিসেবে কি ধরা হয়? বলছে আয়কর আইনে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ২০০৮-৯ সালে ব্যক্তিগত সম্পত্তির সংশোধিত সংজ্ঞায় ভাস্কর্য সংগ্রহ ব্যক্তিগত সম্পত্তির মধ্যে পড়ে না। তাই ভাস্কর্য সংগ্রহকে মূলধনী সম্পত্তি হিসেবে দেয়। আমরা কি বললাম বারবার? পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট বলে না। সরকার দেখ, ওরা তো গভর্নমেন্ট, ওরা তো বসে আছে। সমস্ত পার্সোনাল এফেক্টকে ক্যাপিটাল অ্যাসেট বলবো না? এটা তো হতে পারে না। তাহলে আমার দেশ চলবে কি করে? তাহলে আমার দেশ চলবে কি করে? সরকারের বক্তব্য নেবে, আমার দেশ চলবে কি করে? আমার দেশ চালাতে গেলে তাহলে তো আমার ট্যাক্সের টাকা তুলতেই হবে। ট্যাক্স তুলতেই হবে। যেইভাবে হোক ট্যাক্স তুলতে হবে। তাহলে ও কি করেছে? ও এই জন্য রুল করে দিয়েছে পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট বলবো না। সরকার বলছে পার্সোনাল এফেক্টে ক্যাপিটাল অ্যাসেট বলবো না। কিন্তু এর কিছু ব্যতিক্রম ফেলে দিল। এর কিছু এক্সেপশন ফেলে দিলাম। কেউ পেন্ট করলো, ঠিক আছে? এটা পার্সোনাল এফেক্ট। এটা কিন্তু পার্সোনাল। কেন পার্সোনাল এফেক্ট? কারণ এক জায়গাতে আরেক জায়গায় মুভ করতে পারছিস। এটা পুরোপুরি পার্সোনালি। কিন্তু এখান দিয়ে বিক্রি করে তো তুমি প্রচুর টাকা কামাচ্ছ। দাও ট্যাক্স দাও। ক্যাপিটাল অ্যাসেটস। বুঝতে পারলি তো? এখানে লিখেছে। তা বলছে সিলভার কয়েন ইউজ ফর পূজা পারপাস। ঠিক আছে? বলছে সিলভার কয়েন ইউজ ফর পূজা পারপাস ফর ক্যাপিটাল অ্যাসেট। বলছে সিলভার কয়েন ইজ নট ইনক্লুডেড ইন জুয়েলারি। বলছে সিলভার কয়েন জুয়েলারির মধ্যে পড়ে না। অ্যান্সার লিখেছে সিলভার কয়েন। এটা কে বলেছে? কোর্ট থেকে বলা হয়েছে। সিল কয়েন জুয়েলারির মধ্যে পড়ছে না। ঠিক আছে তো? ফর দিস সিলভার কয়েন উইল নট বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। এই কারণে সিলভার কয়েনকে ক্যাপিটাল অ্যাসেট বলে না। ঠিক আছে? হয় লেখা আছে।
ঠিক আছে, এই কোশ্চেন আমি পরে আরো একবার দেখে নেবো, ঠিক আছে, সিলভার কয়েনটা আমি একটু দেখে নেবো, সিলভার কয়েনের ব্যাপারটা এটা একটু দেখে নেবো, সিলভার কয়েনের ব্যাপার এটা আমি দেখে নেবো একবার, সিলভার কয়েনটা আমি তারপর বলে দেবো অ্যান্সারটা, সিলভার কয়েন 25,000টা বলছে সি অরুণ রায়, এটা তো পারবি, এটা তো কোনো সমস্যা নেই, এটা নিজেই দেখ, আগের দিন এরকম টাইপের অঙ্ক করেছি। অরুণ রয়, অঙ্ক বলতে এরকম অঙ্ক আসবে, শর্ট কোশ্চেন বলছে অরুণ রয় একটা বাড়ি কিনেছে, বাড়ির মেয়াদ ক বছর করেছিল? 2 বছর। বাড়ি কিনেছে কবে দেখ, বাড়িটা কিনেছে 2015 সালে, আর বাড়িটা বিক্রি করেছে 19 সালে, ক বছর হয়েছে? 2 বছরের বেশি হয়েছে না কম হয়েছে? তাহলে কি ধরনের ক্যাপিটাল আছে? লং টার্ম ক্যাপিটাল আছে। ব্যাস, দেখ অ্যান্সারটা কি লিখেছে, এই দেখ লিখেছে হাউস প্রপার্টি। তুই কি লিখবি আরে, আমি দেখ নর্মাল নিজের ভাষায় লিখবি, বলবি যে অরুণ রয় বাড়িটা এত তারিখে কিনে এত তারিখে বিক্রি করেছে বা এত তারিখে ট্রান্সফার করেছে, বাড়িটা উনি 24 মাসের বেশি হোল্ড করেছে, এই কারণের জন্য এটাকে লং টার্ম। কোনো অ্যান্সার দরকার নেই, দেখার দরকার নেই কি লেখা আছে। বললাম বুঝতে পারলি, নিজের ভাষায়, পুরোপুরি নিজের ভাষায় যাবে। মেনশন দ্য টু অ্যাসেটস হুইচ আর ইন দ্য নেচার অফ পার্সোনাল এফেক্ট, ঠিক আছে, শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। বলছে এমন দুটো অ্যাসেটের নাম বলো যেটাকে পার্সোনাল এফেক্টের নেচার কিন্তু শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। বলছে এমন দুটো অ্যাসেটের নাম বলো যেটা পার্সোনাল এফেক্ট তো অবশ্যই কিন্তু ক্যাপিটাল অ্যাসেট। কারণ আমরা জানি পার্সোনাল এফেক্ট তো ক্যাপিটাল অ্যাসেট বলে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন একটা অর্নামেন্টস, অলংকার। দেখ কি দিয়েছে অ্যান্সার, অ্যান্সার কি দিয়েছে, বলছে হাউস ফর ওন রেসিডেন্স, একটা বলছে হাউস ফর ওন রেসিডেন্স অফ দ্য অ্যাসেসি, আর বলছে অর্নামেন্টস আর ইন দ্য নেচার অফ পার্সোনাল এফেক্ট শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেটস। এখানে বলছে ব্যক্তিগত কাজে ব্যবহৃত গৃহ সম্পত্তি ও অলংকার, ঠিক আছে, মূলধনী সম্পত্তি হিসেবে গণ্য করা। নেক্সট বলেছে 27টা, দেখ এই 26 অব্দি তোর পড়ার ছিল, এবার 27 থেকে কত অব্দি আছে বলেন স্যার? 27 থেকে 42, তাই তো? কত, 42 অব্দি আছে তো? 27 থেকে 42 মানে 15টা কোশ্চেন কি আছে জানিস তো? রিপিটেড কোশ্চেন। কি আছে? রিপিটেড কোশ্চেন। এই 1 থেকে 27 এর মধ্যে যেগুলো পড়লাম সেইগুলো 27 থেকে 42 আছে, ঠিক আছে। বাট আমি সব করা কোশ্চেন পড়বো না, জাস্ট আমি উপর দিয়ে পড়ে যাচ্ছি, কোশ্চেন পড়ছি। বলছে একটা পার্সোনাল অ্যাসেটের এক্সাম্পল দাও, গিভ ওয়ান এক্সাম্পল অফ পার্সোনাল অ্যাসেটস। বলছে একটা পার্সোনাল অ্যাসেটের এক্সাম্পল দাও। তো বল, বলতে পারবি একটা পার্সোনাল অ্যাসেটের এক্সাম্পল কি? বললাম এতক্ষণ পার্সোনাল অ্যাসেটস এর এক্সাম্পল অর্নামেন্টস বলতেই পারিস। এখানে কি লিখেছে অ্যান্সার, বলছে হোয়েন মুভেবল প্রপার্টি, ঠিক আছে, হেল্ড ফর পার্সোনাল ইউজ বাই দ্য অ্যাসেসি অর এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি ডিপেন্ডেন্ট অন হিম, দেন দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ পার্সোনাল অ্যাসেট। মানে ওরা লিখতে চেয়েছে, প্রথমে লিখেছে পার্সোনাল অ্যাসেট কাকে বলে, প্রথমে ওরা লিখেছে পার্সোনাল অ্যাসেট কাকে বলে, ব্যক্তিগত ব্যক্তিগত সম্পত্তি কাকে বলে ওরা লিখেছে। ব্যক্তিগত সম্পত্তি কাকে বলে? যে সমস্ত অ্যাসেটকে এক জায়গাতে আরেক জায়গায় মুভ করতে পারবে, আর যে সমস্ত অ্যাসেট তুই ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবি, পার্সোনাল ইউজ করতে পারবি, তখন তাকে বলা হয় পার্সোনাল অ্যাসেটস। এর উদাহরণ কি বলতে পারিস? অর্নামেন্টস বলতে পারিস, ঠিক আছে। তো পার্সোনাল অ্যাসেটস এর এক্সাম্পল বলছে যে এখানে কি বলছে, সাচ অ্যাজ ফার্নিচার অ্যান্ড ওয়ারিং অ্যাপ, ঠিক আছে, তো এটাকে বলছে যে পার্সোনাল অ্যাসেটস, ঠিক আছে। এখানে তো তোকে বলেনি, তোকে বলে যে পার্সোনাল অ্যাসেটের নাম বলো, এটা তো বলেনি এটা ক্যাপিটাল অ্যাসেট হবে কি হবে না, এরকম তো কিছু বলেনি। তাহলে তুই তোর পছন্দ মতো পার্সোনাল অ্যাসেটের নাম লিখতে পারিস, যা তুই লিখতে পারিস। তো লিখতে পারিস যে একটি পার্সোনাল অ্যাসেটস এর এক্সাম্পল হলো অর্নামেন্টস, ঠিক আছে। একটা দিবি না, একটা বলে দুটো দিবি। হ্যাঁ, হ্যাঁ, তো পার্সোনাল অ্যাসেটস এর মধ্যে পড়ছে, কিন্তু পার্সোনাল অ্যাসেটস এর বেস্ট এক্সাম্পল কোনটা জানিস তো? অর্নামেন্টস। এটা হচ্ছে অর্নামেন্টস মাথায় রাখবি, যদি একটা দেয় তুই অর্নামেন্টসটাই দেবে। তা বলছি হোয়াট ইজ ক্যাপিটাল গেইন, বলছি ক্যাপিটাল গেইন কাকে বলে, এটাই পড়বো। ক্যাপিটাল গেইন কাকে বলে, হোয়াট ইজ ক্যাপিটাল গেইন, মূলধনী লাভ কাকে বলে? ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট বা গেইন হয় প্রিভিয়াস ইয়ারে, তখন তাকে বলা হয় ক্যাপিটাল গেইন। তো ইজ স্টক ইন ট্রেড ইউজ ফর বিজনেস আর প্রফেশন, স্টক ইন ট্রেড যদি বিজনেস প্রফেশনের পারপাসে ইউজ হয় কনসিডার এজ ক্যাপিটাল অ্যাসেটস। বলছে অ্যাকর্ডিং টু ইনকাম স্টক ইন ট্রেড ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেটস। বলছে স্টক ইন ট্রেড যদি ব্যবসা পারপাস, ব্যবসা বিজনেস বা প্রফেশন পারপাসে ইউজ হয়, তাহলে তাকে কি বলা যায়, তাকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা যায় না।
এটাই লিখেছে। বলছে হোয়াট আর দ্য টাইপস অফ ক্যাপিটাল অ্যাসেটস, ক রকমের ক্যাপিটাল অ্যাসেটস হয়। তা বলছে ইজ গেইন অ্যারাইজিং অন সেল অফ রুরাল, রুরাল মানে জানিস কে বলছে রুরাল মানে কি? রুরাল মানে RURAL, রুরাল মানে কি আর আরবান মানে কি? রুরাল মানে গ্রাম আর আরবান মানে শহর। দেখ গ্রাম অঞ্চলে যদি কৃষি জমি থাকে সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না, কিন্তু শহর অঞ্চলে জমি থাকলে তাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। বলি ইজ গেইন অ্যারাইজিং অন সেল অফ রুরাল এগ্রিকালচার ল্যান্ড ট্যাক্সেবল আন্ডার দ্যাট ক্যাপিটাল গেইন। কি লিখেছে? এগ্রিকালচার ল্যান্ড ইন রুরাল এরিয়া ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট। বলছে গ্রাম অঞ্চলের কৃষি জমিকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয় না। ফর দিস পারপাস, তাহলে ফর দিস পারপাস তাহলে তুই ভাব গ্রাম অঞ্চলের কৃষি জমিকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না, তাহলে গ্রাম অঞ্চলের কৃষি জমি বিক্রি করে যদি লাভ হয় তাহলে কি ক্যাপিটাল গেইন আসা উচিত? না, নর্মাল ব্যাপার। তুই দেখ পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসছে মানে যেগুলো রিসেন্ট ইয়ারই আসছে তোকে মুখস্থ করতে হয়নি, এখন কিন্তু একটা কোশ্চেন মুখস্থ হতো না, ইজিলি লিখে দিতে পারছিস, বরঞ্চ পরের দিন সব করে লিখে নিয়ে চলে আসিস, ফালতু কি দরকার। আচ্ছা দেখ এরপর কি বলছে, নেচার, এইটা পড়তে হবে। নেচার অফ ক্যাপিটাল গেইন ডিপেন্ডস আপন নেচার অফ ক্যাপিটাল অ্যাসেটস। বলছে ক্যাপিটাল গেইনের নেচারটা কি, এটা ডিপেন্ড করে ক্যাপিটাল অ্যাসেটস এর নেচারের উপর। তো এখানটায় তোকে বলতে চেয়েছে বলছে ক্যাপিটাল গেইনের যে নেচারটা এটা কিসের উপর ডিপেন্ড করে, ক্যাপিটাল অ্যাসেটস এর নেচারের উপর। ওরা বলতে যে নেচার অফ ক্যাপিটাল গেইন কি রকমের ক্যাপিটাল গেইন হবে, শর্ট টার্ম হবে না লং টার্ম হবে? ক্যাপিটাল গেইনের নেচার মানে কি, শর্ট টার্ম না লং টার্ম? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে নাকি লং টার্ম ক্যাপিটাল গেইন হবে, ডিপেন্ড করে আপন নেচার অফ ক্যাপিটাল অ্যাসেট। তো যদি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হতে পারে, যে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় তখন লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। ডিপেন্ড করে কিসের উপর, মানে ক্যাপিটাল গেইনের নেচারটা কিসের উপর ডিপেন্ড করে, ক্যাপিটাল অ্যাসেটস এর নেচারের উপর। তো বলছি এটা তুমি ওপিনিয়নটা তুমি ব্যাখ্যা করো কি বলেছে। ওরা প্রথমে লিখেছে কি জানিস তো, ওরা লিখেছে ক্যাপিটাল গেইন। বলছে অ্যাকর্ডিং টু সেকশন 45 সাবসেকশন 1 অফ ইনকাম ট্যাক্স, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এনি প্রফিট অর গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট বা গেইন হয় সেটা ইনকাম ট্যাক্সে চার্জেবল হবে আন্ডার দ্যাট ক্যাপিটাল গেইন ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ট্রান্সফার টেক্স প্লেস। সো ক্যাপিটাল গেইন ডিপেন্ডস অন ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। তো ক্যাপিটাল গেইন কিসের উপর ডিপেন্ড করে, ক্যাপিটাল অ্যাসেটের ট্রান্সফারের উপর। ফর দিস পারপাস ক্যাপিটাল গেইন ডিপেন্ড আপন নেচার অফ ক্যাপিটাল অ্যাসেট। এই কারণের জন্য ক্যাপিটাল গেইন ডিপেন্ড করে কিসের উপর, ক্যাপিটাল অ্যাসেট। অ্যাকচুয়ালি এখানে কি লেখা আছে এটা মেন গুরুত্বপূর্ণ নয়, মেন এই লাইনটা থেকেই তোর অ্যান্সারটা বোঝা যাচ্ছে যে কি বলতে চেয়েছে। ওরা তোদের বাংলা বইতে লিখেছে, প্রথমে লিখেছে ক্যাপিটাল গেইন কাকে বলে, লিখেছে হ্যাঁ এটাকে ক্যাপিটাল গেইন বলে, ক্যাপিটাল অ্যাসেট বেচে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে প্রিভিয়াস ইয়ারে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যে লাভ হয় তখন তাকে বলা হয় ক্যাপিটাল গেইন। তারপরে সুতরাং ক্যাপিটাল গেইন ডিপেন্ড করে কিসের উপর, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের উপর। ক্যাপিটাল গেইন ডিপেন্ড করে কার উপর, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের উপর। তুই যদি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করতে না পারিস তাহলে ক্যাপিটাল গেইন হবে? ক্যাপিটাল গেইন কখন হবে, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করলেই তো ক্যাপিটাল গেইন হবে। ঠিক আছে, তাই ক্যাপিটাল গেইনের নেচারটা, ক্যাপিটাল গেইন কিসের উপর ডিপেন্ড করবে, নিশ্চয়ই ক্যাপিটাল অ্যাসেটের উপর ডিপেন্ড করবে, তাই লিখেছে ক্যাপিটাল। নেক্সট কি বলেছে, বলেছে যে ক্যাপিটাল গেইন কাকে বলে আর পড়ার দরকার নেই, একই কোশ্চেন। বলছে দুটো ক্যাপিটাল অ্যাসেটের এক্সাম্পল দাও, আগেই বললাম দুটো ক্যাপিটাল অ্যাসেট, পড়ার দরকার নেই। এবার একটা অঙ্ক দিয়েছে, ছোট্ট অঙ্ক। বলছে ক্যাপিটাল গেইন অ্যারাইজিং অন সেল অফ 200 শেয়ারস, ঠিক আছে তো 200টা শেয়ার। বলছে ক্যাপিটাল গেইন অ্যারাইজিং 200টা শেয়ার বেচে, 200টা শেয়ার তুই কত টাকায় বেচেছিস, 200টা শেয়ার তুই 14,000 টাকায় বেচেছিস, 200টা শেয়ার 14,000 টাকায় বেচে তোর ক্যাপিটাল গেইন হয়েছে। কি বললাম, শেয়ার বেচে ক্যাপিটাল গেইন হয়েছে। দ্য শেয়ারস কেনা হয়েছিল কবে, 18তে, শেয়ার কেনা হয়েছিল 1/6/18তে, শেয়ার বেচা হয়েছে 15/7/19। তোকে বেশি পড়তে হবে না, কোশ্চেনটা আমি তোকে বলে দিচ্ছি কি বলেছে, শেয়ার বেচে তোর ক্যাপিটাল গেইন হয়েছে। বলছে বলো, শুনছিস কি বলে, আমি আরেকবার রিপিট করেছি কোশ্চেন কি বলেছে। বলছে শেয়ার বেচে ক্যাপিটাল গেইন হয়েছে। এখন তো তোমার প্রশ্ন হলো স্যার কি ধরনের ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম না লং টার্ম, আর এটাই জানতে চেয়েছে, এটাই তোকে জানতে চেয়েছে। বলছে শেয়ার বেচে ক্যাপিটাল গেইন হয়েছে, এই যে এখানে ডিজিটের কোনো মূল্য নেই, এখানে এই 214,000 কোনো মূল্য নেই, শেয়ার বেচে ক্যাপিটাল গেইন হয়েছে। ক্যাপিটাল গেইন দু রকমের হয়, শর্ট টার্ম হতে পারে লং টার্ম হতে পারে। বলছে বলো এটা শর্ট টার্ম নাকি লং টার্ম, তাহলে তোকে জানতে হবে কি শেয়ার কেনা হয়েছে কবে, শেয়ার বেচা হয়েছে কবে। শেয়ার কেনা হয়েছে 1/6/18, ঠিক আছে, শেয়ার বেচা হয়েছে কবে 15/7/19। তাহলে 1/6/18 থেকে 15/7/19 এক বছরের বেশি না কম, বেশি। তাহলে দেখ 1 বছরের বেশি হতে পারে, 2 বছরের বেশি হতে পারে।
2 বছরের বেশি আনলিস্টেড, 1 বছরের বেশি লিস্টেড। তাহলে ধরে নেবো যে বলবো যে শেয়ার গুলো এত তারিখে কিনে এত তারিখে বেচা হয়েছে, ধরে নেওয়া হচ্ছে এটা লিস্টেড কোম্পানির শেয়ার। লিস্টেড কোম্পানির শেয়ার এত তারিখে কিনে এত তারিখে বেচা হয়েছে, যেহেতু 12 মাসের বেশি হোল্ড করেছে তাই এটাকে বলা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন। এটাই অ্যান্সার লিখেছে। কি লিখেছে? সিন্স হোল্ডিং পিরিয়ড অফ দ্য লিস্টেড শেয়ার। এই লিস্টেড বলে কথা লিখেছে, লিস্টেড। তোকে লিখতে হবে লিস্টেড নাকি আনলিস্টেড। আর তুই যদি মনে করিস না আমি লিস্টেড ধরবো না, এটাকে আমি আনলিস্টেড ধরবো, লিখতেই পারিস। তুই লিখতে পারিস যেহেতু ধরে নেওয়া হচ্ছে এই শেয়ারে, এখানে যে শেয়ারের কথা বলা হয় এটা আনলিস্টেড কোম্পানির শেয়ার। শেয়ারগুলো এই তারিখে কিনে এই তারিখে বেচা হয়েছে, 24 মাসের কম হোল্ড করেছে, তাই এটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলে। কোনো নাম্বার কাটতে পারবে না, কারণ তুই প্রপারলি লিখে দিস, কারণ লিখেছিস। বইয়ের থেকে আনসার তুই বাইরে চলে গেছিস কিন্তু ঠিক লিখেছিস, কোনো ভুল লিখিস। কারণ এখানে শেয়ার বলেছে, বলে লিস্টেড নাকি আনলিস্টেড। হোয়াট ইজ দ্য বেসিস অফ ট্যাক্সিবিলিটি অফ ইনকাম আন্ডার দ্যাট ক্যাপিটাল গেইন? ক্যাপিটাল গেইনের চার্জেবল সেকশন, চার্জিং সেকশন যেটা ছিল ওটা লিখতে হবে, চার্জিং সেকশনটা। ঠিক আছে তো? তারা বলছে কি, শ্রী রবীন কান্তি পাল ইজ দ্য ওনার অফ এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড রুরাল এরিয়া। একটা গ্রাম অঞ্চলে রবীন কান্তি পালের একটা কৃষি জমি আছে। তার মানে কি এটা কি ক্যাপিটাল অ্যাসেট? কি ক্যাপিটাল অ্যাসেট নয়, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। ইজ দ্য গেইন অ্যারাইজিং সেল অফ সাচ ল্যান্ড, সেই ল্যান্ড বিক্রি করে প্রফিট হয়েছে, এটা কি ক্যাপিটাল গেইন ট্যাক্সেবল হবে? না, হবে না। নিজের মতো লিখে দিল। ডিফাইন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কাকে বলে? তো যে লং টার্ম ক্যাপিটাল গেইন কাকে বলে, তারপর কোশ্চেন দিয়ে লং টার্ম ক্যাপিটাল গেইন কাকে বলে। 41 নম্বর কোশ্চেন বলছে, দেখ 41-42 শেষ হয়ে গেল, দেখ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। এটা বলছে শ্রীমতী ভানুমতি গায়েন পারচেস জুয়েলারি, জুয়েলারি কিনেছে 50,000 টাকা। ওই বললাম টাকার কোনো মূল্য নেই, এখানে তো টাকার অঙ্ক নেই, তোকে শুধু জানতে হবে শর্ট টার্ম নাকি লং টার্ম। কেনা হয়েছে কবে? 16 সালে গোল্ড কেনা হয়েছে। গোল্ডের মেয়াদ ক বছর? 3 বছর। গোল্ড 3 বছর। 16 সালে গোল্ড কেনা হয়েছে, ঠিক আছে তো? এবার গোল্ড গুলো বিক্রি করা হয়েছে কবে? 20 সালে। তাহলে তো আর তো কোনো কোশ্চেনই নেই, 16 থেকে 20। আর কিছু করতে হবে না, এখানে আর কিছু করার দরকার নেই। লং টার্ম 16তে কিনে 20তে বেচেছিস, তাহলে 3 বছরের বেশি লং টার্ম। লাস্ট কোশ্চেন বলছে মিস্টার দাস সোল্ড দ্য ফলোইং এগ্রিকালচার ল্যান্ড। মিস্টার দাস এই নিজস্ব এগ্রিকালচার ল্যান্ড গুলো বেচে দিয়েছে। দ্য এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড, এইটা পড়তে হবে তোকে, এইটা একটু তোকে পড়তে হবে। ঠিক আছে, এটাই পড়ে দিচ্ছি, এটা কোশ্চেনটা পড়ে দিচ্ছি। এই কোশ্চেনটা পড়তে হবে, একবার রিড করে নিলেই হয়ে যাবে। বলছে মিস্টার দাস, আচ্ছা, এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েট হচ্ছে এট আ ডিস্টেন্স অফ 5 কিলোমিটার ফ্রম দ্য লোকাল লিমিট অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এই যে কৃষি জমিটা আছে, কৃষি জমিটা কোথায় আছে জানিস তো? কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে সেখান থেকে 5 কিলোমিটার দূরত্বে আছে এগ্রিকালচার ল্যান্ড। এই ল্যান্ডটা বেচে দিয়েছিস, ঠিক আছে, এই ল্যান্ডটা বেচে দিয়েছিস। তাহলে বলছে ভালো করে শুনবি, কি বলেছে এখানে? বলছে এগ্রিকালচার ল্যান্ডটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে যদি থাকে সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। আরে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো আরবান এরিয়ায়, এটা তো ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এই অ্যাসেট বেশি যদি কোনো লাভ হয় ক্যাপিটাল গেইন। তো দ্য এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড ইন এট এ ডিস্টেন্স অফ 50 কিলোমিটার ফ্রম দ্য লোকাল লিমিট অফ আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এটাও ক্যাপিটাল অ্যাসেটস হবে, এটাও ক্যাপিটাল অ্যাসেটস। ঠিক আছে, এটাও ক্যাপিটাল অ্যাসেটস। বেশ, তোর অ্যান্সার হয়ে গেল, দেখ পুরো টপিকটা শেষ হয়ে গেল। আমি তোকে বলছি আগের বছর কি দিয়েছিল 24 সালে, একটু কথা বলিস না, দেখ আমি বলছি 24 সালে কি দিয়েছিল, জাস্ট একটু পড়ে দিচ্ছি। দেখ 24 সালে কি দিয়েছিল, আমি কোশ্চেন পড়ছি। আগের বছর তোর পরীক্ষায় কি দিয়েছিল তুই নিজে বলতে পারবি কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি। বলছিল, বলছে দুটো কন্ডিশন লেখো। আমি নর্মাল বলেছি দুটো কন্ডিশন লেখো, পার্সোনাল এফেক্টের দুটো কন্ডিশন লেখো। এই কোশ্চেনটা আগে বছর পরীক্ষায় আসছে, তো পারবি বলতে? পার্সোনাল এফেক্টের দুটো কন্ডিশন বল, হয়ে গেল একটা কোশ্চেন। আর কি বলেছিল? বলছে দুটো এক্সাম্পল দাও ক্যাপিটাল অ্যাসেটের, ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয় না এরকম দুটো এক্সাম্পল দাও। ঠিক আছে, আর কি বলেছিল? বলছে গ্রাম অঞ্চলের কৃষি জমি বিক্রি করে যে লাভ হয়েছে এটা কোন, এটা কি ক্যাপিটাল গেইন হেডে ট্যাক্সেবল হবে? এই কোশ্চেন এসেছিল। ব্যাস, ওই একই তোকে এসে কিউ থেকে দুটো কোশ্চেন দেবে, ঠিক আছে, দুটো কোশ্চেন দেবে লিখতে হবে। এতগুলো পড়লাম, 42 মিনিট দুটো কোশ্চেন, এর মধ্যে চলে আসবে, এর বাইরে কিছু কোশ্চেন আছে হয়তো বলেছিলাম চান্স, এই চ্যাপ্টার হয়ে গেছে।